আপনারা শুনছেন আধার 48। তিশা ওর বাবা মায়ের সাথে গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় প্রচুর বৃষ্টি হওয়ায় ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর ভাগ্যক্রমে তিশা বেঁচে গেলেও ওর বাবা মাকে ওর চোখের সামনে হারাতে হয়। চারদিকে শুধু রক্ত আর রক্ত। এসব মনে পড়তেই তিশার ঘুম ভেঙে যায় আর ও কান্না করতে থাকে। ওই অ্যাক্সিডেন্টটা তিশা যখন খুব ছোট ছিল তখন হয়েছিল, কিন্তু প্রায় সময় ঘুমের মধ্যে ওই দিনের কথা মনে পড়ে তিশার। ওর কান্নার শব্দ শুনে ওর মামা আর মামি ওর রুমে চলে আসে। তিশার মামা বলল, কি হয়েছে তিশা মামুনি, তুমি কি খারাপ স্বপ্ন দেখেছ নাকি? তিশা বলল, মামা আমি ওই দিনের ঘটনাটা ভুলতে পারছি না, বারবার ওই দৃশ্যটা আমার চোখে ভেসে ওঠে। ওর মামি কথা ঘুরিয়ে বলে, তুমি একটা কাজ করো, চলো আমার সাথে গিয়ে ঘুমাবে, রাত অনেক হয়েছে, কালকে তো আবার তোমাকে অনেক জার্নি করতে হবে। তিশা বলল, না মামি, আমি এখানেই ঘুমিয়ে পড়ছি, তোমরাও ঘুমিয়ে পড়ো, যাও। আচ্ছা, যদি তোমার কোনো অসুবিধা হয় আমাদের ডাক দিও, ওকে? ওকে। তিশার মামা ওর কপালে একটা চুমু দিয়ে ওকে ঘুমাতে বলে ওর রুম থেকে বের হয়ে যায়। তিশার মা বাবা মারা যাওয়ার পর থেকে ওর মামা আর মামি তিশাকে নিজের সন্তানের মতোই বড় করে। তিশার স্বপ্ন হলো পড়াশোনা করে একটা চাকরি করা। ওর মামা ওকে খুব ভালোবাসে, তাই আর না করতে পারেনি। তিশার মামার ট্রান্সফার হয়ে গেছে, যা তিশার কলেজের থেকে অনেক দূরে, তাই এখন থেকে তিশাকে হোস্টেলে থাকতে হবে। কিন্তু ওর মামা তাতে একদমই রাজি ছিল না, তাই তিশাকে একটা বাসা ভাড়া নিয়ে থাকতে বলেছে। তাই তিশা কালকে ওই বাসায় যাবে। তিশা এতে খুব খুশি হলেও ওর মামা খুব কষ্ট পাচ্ছিল, কারণ ছোট থেকে তিশাকে কখনো চোখের আড়াল হতে দেয়নি। এমনকি ওর বাবা মা মারা যাওয়ার পরেও ওর মামা ওর দাদির বাসায় একদিনের জন্য থাকতে দেয়নি। কিন্তু কালকেই তিশা তাদের থেকে দূরে থাকবে, এটা ভাবতেই ওর মামা খুব কষ্ট পাচ্ছিল। সকালে তিশা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে ওর নতুন বাসার উদ্দেশ্যে। ও বাসা থেকে নেমে গাড়িতে উঠতে যাবে, এমন সময় ও দেখল রাস্তার পাশে অনেক মানুষের ভিড়। ও ওখানে যেতেই দেখে একটা ছেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই ছেলেটাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ও ওই ছেলেটার মুখ দেখতে পায়নি। অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেই ওর মাথা ঘুরতে শুরু করে। কোনো রকম ওইখান থেকে বের হয়ে আসে, তখনই ও দেখল যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে ওর একটা ব্রেসলেট। ও খুব অবাক হয়ে যায়, কারণ এই ব্রেসলেটটা অনেক বছর আগেই ও হারিয়ে ফেলেছিল। ও আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই ব্রেসলেটটা নিয়ে আবার রওনা দেয়। ওর পৌঁছাতে পুরো রাত হয়ে যায়। ও ওর নতুন বাসার সামনে এসে ওর মামাকে কল করে। তিশা বলে, হ্যাঁ মামা, আমি এসে গেছি, তুমি একদম চিন্তা করো না। এত দেরি হলো কেন পৌঁছাতে? আসলে শরীরটা একটু খারাপ ছিল, তাই হসপিটালে গিয়েছিলাম। কেন, কি হয়েছিল? তেমন কিছু না, একটু মাথা ঘুরছিল, এই আর কি। সত্যি বলছিস তো নাকি? সত্যি সত্যি সত্যি। আচ্ছা, এখন বাসায় গিয়ে রেস্ট নে, আমি আবার কালকে কল করব। ওকে ওকে, বাই বাই। রাত প্রায় 2:30 বাজে। তিশার হঠাৎ শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে ড্রয়িং রুমে আসতেই দেখলো একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে কি যেন করছে। এটা দেখে তিশা খুব ভয় পেয়ে গেল আর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কে কে আপনি, এখানে কি করে আসলেন? ছেলেটা কিছুক্ষণ তিশার দিকে তাকিয়ে রইল, তারপর ছেলেটি ভয় পেয়ে বলল, আপনি আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছেন তাই না? হোয়াট? আপনার কি মাথা ঠিক আছে? আপনি এখানে চুরি করতে এসেছেন তাই না? এখন ধরা পড়ে গেছেন বলে এসব উল্টাপাল্টা কথা বলছেন তাই না? এটা বলেই তিশা ওই ছেলেটার মাথায় বাড়ি মেরে দেয়, কিন্তু ও দেখলো ছেলেটার কিছু হয় না। তিশা বলল, এটা কি হলো? এত জোরে মারলাম তাও কিছু হলো না কেন? গন্ডারের চামড়া। ছেলেটা বলল, আপনি আমাকে মারছেন কেন, আর আমাকে এভাবে কেন নিয়ে এসেছেন? কি আবল তাবল বলে যাচ্ছেন আপনি? আমি কেন আপনাকে কিডন্যাপ করতে যাব? আমি বুঝতে পেরেছি আপনি এখানে চুরি করতে এসেছেন। এখন আমি দেখেছি বলে আপনি এরকম আজব আজব কথা বলছেন তাই না? আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। করুন, আমিও বলবো আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছেন। তিশা বলল, আজব তো, আপনি কে বলুন তো, আর আমার রুমে আসলেন কি করে? আমার নাম আচ্ছা, আমার নাম কি? আল্লাহ, এই মধ্যরাতে কোন পাগলকে আমার মাথা খারাপ করার জন্য তুমি পাঠিয়ে দিলে? আপনি আমাকে পাগল বলছেন কেন? তো কি বলবো, আপনি তো আপনার নিজের নামটাই জানেন না। আচ্ছা, আপনি এখানে আসলেন কি করে, আর আপনার বাসা কোথায়? আমি কিছুই মনে করতে পারছি না। দেখুন, আপনি প্লিজ আমার রুম থেকে চলে যান আর একটা হসপিটালে গিয়ে ডক্টর দেখান। এত রাতে আমি কোথায় যাব? জাহান্নামে যান। উফ, আমার রাতের ঘুমটা শেষ করে দিল। ছেলেটার প্রতি তৃষার একটু মায়া হয়, তাই তৃষা বলল, আচ্ছা ঠিক আছে, আজকে এখানে থাকুন, কিন্তু সকাল হওয়ার সাথে সাথে চলে যাবেন কিন্তু। ছেলেটা বলল, ধন্যবাদ আপনাকে। হয়েছে হয়েছে, এখানেই ঘুমিয়ে পড়ুন সোফায়, কারণ অন্য রুমে জায়গা নেই। আমি আর সোফায় ঘুমাবো কেন, কি হয়েছে? এতটুকু সোফায় তো একটা পিঁপড়াও ঘুমাতে পারবে না, আর আপনি বলছেন আমি ঘুমাবো? আপনার সাথে কথা বলে পারবো না। ওকে, আপনি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি সোফায় ঘুমাচ্ছি।
ছেলেটাও কথা না বাড়িয়ে চলে যায় তিশার রুমে, আর তিশা ছেলেটাকে ইচ্ছে মতো গালি দিয়ে সোফায় শুয়ে পড়ে। সকালে তিশা প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। আজও ঘুম থেকে উঠে প্রথমে ওর মামা আর মামির সাথে কথা বলে। তারপর ওর হঠাৎ খেয়াল আসে কাল রাতের ছেলেটার কথা। সাথে সাথে ওর রুমের দরজায় নক করতে থাকে। তিশা বলল, এই মিস্টার পাগল, আর কতক্ষণ ঘুমাবেন? এবার উঠুন আর আপনার বাসায় যেয়ে ঘুমান। ওই ছেলেটায় কোনো সারা শব্দ না পেয়ে তিশা নিজের জন্য ব্রেকফাস্ট রেডি করে খেয়ে নেয়। তারপর আবার গিয়ে দরজা নক করতে থাকে। তিশা বলল, আপনি কি উঠবেন নাকি দরজা ভেঙে ফেলবো? দরজা ভাঙলে তো আমাকে জরিমানা দিতে হবে, দরকার নেই, মনে মনে বলল তিশা। তিশার অনেক ডাকাডাকি করার পর ছেলেটা দরজা খুলে বলে, আপনি এরকম কেন? একটু ঘুমাতেও দিলেন না? তিশার যখন ছেলেটার উপর চোখ পড়ে ও হা করে তাকিয়ে থাকে, কারণ ছেলেটাকে এই মুহূর্তে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছিল। কিছুক্ষণ তাকিয়ে তারপর নিজেকে সামলে নিয়ে তিশা বলে, আমার ঘুম হারাম করে উনি কি সুন্দর আরামে ঘুমালো, তারপরও নাকি আমি তাকে ঘুমাতে দিইনি। কয়টা বাজে সে খেয়াল আছে নাকি? এই তো মাত্র 10টা বেজেছে। আপনার কাছে মাত্র মনে হচ্ছে? যাই হোক, বেশি কথা বলার ডিব্বা, এবার গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আপনি আপনার বাসায় গিয়ে আমাকে শান্তি দিন প্লিজ। ছেলেটা কথা না বাড়িয়ে চলে যায় ওয়াশরুমে। তিশা ছেলেটার জন্য ব্রেকফাস্ট রেডি করে। ছেলেটা যখন খাবার টেবিলে বসে তিশা বলল, আচ্ছা আপনার কি সত্যি কিছু মনে পড়ছে না? না তো, আমি নিজের নামটাই তো মনে করতে পারছি না। তাহলে এখান থেকে যাওয়ার পর আপনি কোথায় যাবেন? দেখি কি করতে পারি। যাই হোক, আপনি যখন রেগে কথা বলেন না, ওই সময় আপনাকে অনেক কিউট লাগে। কি বললেন আপনি? না না, কিচ্ছু বলিনি। বাপরে বাপ, কি ডেঞ্জারাস মেয়ে, কথায় কথায় খালি রেগে যায়, মনে মনে বলল ছেলেটা। ছেলেটা খাওয়া দাওয়া শেষ করে তিশাকে বলল, আমি চলে যাচ্ছি, অনেক জ্বালিয়েছে আপনাকে, তার জন্য দুঃখিত। ইটস ওকে, মুচকে হেসে বলল তিশা। ছেলেটা বলল, আপনাকে হাসলে অনেক সুন্দর দেখায়। তিশা রাগ হয়ে রইল। ছেলেটা বলল, আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এ বলেই ছেলেটা তিশার বাসা থেকে বের হয়ে যায়। যাক বাবা, আপদ বিদায় হয়েছে, এবার আমি শান্তিতে থাকতে পারবো। অন্যদিকে ছেলেটা যেই না তিশার বাসা থেকে বের হয়ে রাস্তায় এসেছে, অমনি যেন কিছু একটা অনেক জোরে ধাক্কা দিয়ে দিয়েছে ছেলেটাকে। ছেলেটা সোজা গিয়ে তিশার বাসায় আবার পৌঁছে যায়, কিন্তু এবার দুজনেই পুরো অবাক, কারণ ছেলেটা দরজার ভেতর দিয়ে এসে পড়েছে। এটা তিশাও দেখতে পেল। এটা দেখে তিশা চিৎকার দিয়ে উঠল। তিশা দেখল এত জোরে ধাক্কা খাওয়ার পরও ছেলেটার কিছু হয়নি। এটা দেখে তিশা আরো অবাক হলো। তিশা বলল, আপনি দরজার ভিতর দিয়ে কি করে আসলেন? ছেলেটা দাঁড়িয়ে বলল, সেটা তো আমি নিজেও জানি না। তখন তিশা চিৎকার শুনে ওর পাশের ফ্ল্যাটের একটা মেয়ে এসে দরজায় কলিং বেল বাজায়। তিশা দরজা খুলে দিল। আরে তিশা, তুই এখানে? সিনহা তুই? আরে আমি তো পাশের ফ্ল্যাটে থাকি, কিন্তু এখানে? আমি তো কালকে এখানে আসলাম, এখন থেকে এখানেই থাকবো। আয় আয়, ভিতরে আয়। সিনহা ভিতরে ঢুকে সোজা সোফায় গিয়ে বসলো। ছেলেটা পাশে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছে। কে জানে এই সিনহা আবার এই ছেলেটাকে দেখে আবার অন্য কিছু ভেবে বসবে না তো, মনে মনে বলল। সিনহা বলল, আচ্ছা তুই এটা বলতো, এত জোরে চিৎকার করছিলি কেন? আরে আর বলিস না, কালকে থেকে এই ছেলেটা আমাকে জ্বালাচ্ছে। আমি আপনাকে কখন জ্বালালাম? কোন ছেলে? এই যে তোর সামনে দাঁড়িয়ে আছে। কি বলছিস? তোর মাথা ঠিক আছে নাকি? নাকি আমার সাথে মজা করছিস? কোনটা? মানে কি? এই তো ছেলেটা তোর সামনে, আর আমি কেন তোর সাথে মজা করতে যাব? আরে দূর, এখানে আবার আমার সামনে কোন ছেলে আছে? এই যে, আপনি কি আমাকে সত্যি দেখতে পাচ্ছেন না, নাকি অপমান করছেন? ছেলেটা বলল। তিশা বলল, তুই এসব কি বলছিস? এই তো ছেলেটা তোর সামনে। সিনহা এবার উঠে দাঁড়ালো আর এদিকে সেদিকে দেখতে লাগলো। আর ছেলেটা যেখানে দাঁড়িয়ে আছে, তিশা দেখলো সিনহা ছেলেটার ভেতর দিয়ে হেঁটে চলে গেল। এটা দেখে ওরা আরো ভয় পেয়ে যায়। তিশা বলে, ভূত? তার মানে তুমি একটা ভূত? এটা বলেই তিশা জ্ঞান হারায়। ছেলেটাও অবাক হয়ে যায় আর সোফায় এক কোনায় বসে ভাবতে শুরু করে। আর এদিকে সিনহা ওর ভাইকে ডেকে নিয়ে আসে। সিনহা বলল, ভাইয়া ভাইয়া, কিরে এভাবে ডাকছিস কেন? একটু আমার সাথে আয়। এটা বলে সিনহা ওর ভাইকে তিশার ফ্ল্যাটে নিয়ে আসে। সিনহা বলল, আমার বান্ধবী ও শুধু ভূত ভূত বলে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল, এখন আমি একা কি করব বল, তাই তোকে ডেকে নিয়ে এলাম। ছেলেটা মাথায় হাত দিয়ে এখনো বসে আছে সোফায়। আর সিনহা ওর ভাইকে নিয়ে তিশাকে ওর রুমে নিয়ে গিয়ে খাটে শুয়ে দেয়। কিছুক্ষণ পর তিশার জ্ঞান ফিরল। কিরে এখন কেমন লাগছে? ভালো। এই এটা হচ্ছে আমার সোহান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা কথা বলো, আমি গেলাম। তখন ওই ছেলেটা তিশার রুমে আসে। সোহানও ছেলেটার ভেতর দিয়ে হেঁটে চলে যায়, কিন্তু ওই ছেলেটাকে দেখতে পেল না। ছেলেটা বলল, আরে ওকে? ও মাই গড, ভূত দেখে আবার ইংলিশও বলে। না না, কিছু বলবো না, ও আবার নয়তো আমার ঘাড় মটকে দিবে, মনে মনে বলল তিশা। সিনহা বলল, আচ্ছা আমার কাজ আছে, আমি এখন যাই, আবার পরে আসবো, ওকে? তিশা বলল, তুই কি চলে যাবি? সিনহা বলল, নয়তো কি করব? প্লিজ দোস্ত, আমাকে একা এই ভূতের কাছে রেখে যাস না প্লিজ। কি বলছিস না বলছিস?
ছেলেটা বলল, এভাবে কেন বলছো? আমি কি দেখতে খুব ভয়ানক? আমি নিজেই তো জানতাম না যে আমি একটা ভূত। সিনহা বলল, তোর ভয় লাগলে আমাদের ফ্ল্যাটে চলে আয়। না থাক, তুই যা, রাতে একটু আসিস শুধু। ওকে বাই। সিনহা চলে যাওয়ার পর রাফি তিশার পাশে বসে। রাফি বলল, দেখো এসব কি করে হলো আমি নিজেও জানি না, আর আমার কিছুই মনে নেই। আচ্ছা আমি চলে যাচ্ছি, কিন্তু যেহেতু আমার জন্য তোমার শরীর খারাপ হয়েছে তাই আমি তোমার সবকিছু গুছিয়ে দিচ্ছি। যা ইচ্ছে করুন। তারপর রাফি তিশার রুম গুছিয়ে দিতে লাগলো। আর তিশা দেখল রাফি গুছিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু সব অগোছালোভাবে গুছিয়ে দিচ্ছে। তিশা বলল, এই যে ভূত ভাই, আপনি আমার ঘর গুছিয়ে দিচ্ছেন নাকি আরো অগোছালো করছেন? সরুন, আমি নিজেই গুছিয়ে নিতে পারবো। রাফি বলল, এভাবে ভূত ভূত বলছেন কেন আমাকে? আমাকে দেখতে কি ভূতের মতো নাকি? তিশা, ভূতকে ভূত বলবো না তো কি বলবো? আচ্ছা একটা কথা বলেন, অন্য ভূতরা তো খুব ভয়ানক হয়, কিন্তু আপনি এরকম হ্যান্ডসাম কি করে? আচ্ছা আপনি ভূত হলেন কি করে? রাফি তিশার খুব কাছে এসে বলল, সেটা তো আমিও জানি না, কিন্তু তুমি যেহেতু আমাকে হ্যান্ডসাম বলে ফেলেছ মানে আমি সত্যি খুব হ্যান্ডসাম। তিশা বলল, এই যে হ্যান্ডসাম ভূত, এখন আমার কাজে হেল্প করেন। এভাবেই ওরা দুজনে অনেক দুষ্টু মিষ্টি ঝগড়া করতে করতে ওদের কাজ শেষ করে। দুপুরে তিশা গোসল করে এসে রাফিকে বলল, আপনার তো গোসল করার দরকার নেই তাই না? আর আপনি গোসল করেই বা কি করবেন? আপনি তো ভূত। তিশার খুব কাছে এসে রাফি বলল, আমি যে ভূত সেটা তোমাকে মনে করিয়ে দিতে হবে না। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি কিন্তু তোমাকে দেখতেও পারি আর ছুঁতেও। আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন। তোমাকে তো ভয় না দেখাতেই তুমি ভয় পেয়ে যাও, আর ভয় দেখালে তো। তিশা বলল। তিশা মুখ ভেঙচে দিল। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। তিশা গিয়ে দরজা খুলে দিল। আরে ভাইয়া আপনি? সোহান বলল, আম্মু তোমাকে যেতে বলেছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা আমি আসছি। সোহান চলে যায়। রাফি বলল, আমিও যাব তোমার সাথে। যা ইচ্ছা করুন। তাই বুঝি? তাহলে তো আমার আরো অন্য কিছু করতে ইচ্ছে করছে। তিশার খুব কাছে গিয়ে বলল রাফি, এই আপনি তো দেখছি অনেক। কি বলো? তিশার আগে গজগজ করতে করতে চলে যায় সিনহাদের ফ্ল্যাটে। সিনহা বলল, আম্মু এই যে এ হচ্ছে আমার একমাত্র বান্ধবী তিশা, আর তিশা এটা হচ্ছে আমার আম্মু। তিশা বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? সিনহার আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো। এদিকে এসো, আমার পাশে বসো। তিশা গিয়ে সিনহার আম্মুর পাশে বসে, আর রাফি সবকিছু চুপচাপ দাঁড়িয়ে দেখছে। হঠাৎ রাফি লক্ষ্য করে সোহান তিশার দিকে তাকিয়ে আছে। এটা দেখে রাফির যেন খুব রাগ হচ্ছে। রাফি বলল, ইচ্ছে তো করছে শালার নাক ফাটিয়ে দিই। সিনহার আম্মু বলল, আজকে আমাদের সাথেই খাবার খাবে বুঝলে? কিন্তু কোনো কিন্তু নয়। সিনহার আম্মু জোর করেই তিশাকে তাদের সাথে দুপুরের খাবার খাওয়ায়, আর বেচারা রাফি সোফায় বসে বসে এদের ন্যাকামো দেখছে। তিশা খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে আসে। রাফি বলল, নিজে তো খেয়ে আসলে, আমি কি খাবো? ভূতদের কি আবার খাওয়া লাগে নাকি? আমার তো খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি রান্না করে দাও তো, নয়তো আমি তোমার রক্ত খাবো কিন্তু। আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি, ভয়ে বলল তিশা। দূর দূর, নিজের জন্যই রান্না করি না আলসেমির জন্য, এখন নাকি আমাকে এই পেটুক ভূতের জন্য রান্না করতে হবে। এদিকে তিশা রান্না করছে আর আমাদের হ্যান্ডসাম ভূত বসে বসে দেখছে আর মুচকি হাসছে। এই নিন, যা রেঁধেছি তাই খান, বেশি কথা বলবেন না। তিশা ইচ্ছে মতো মনে মনে গালি দিচ্ছে। রাফি বলল, গালি দেওয়া শেষ হলে আমার জন্য জামা কাপড় রেডি করো, আমি গোসল করব, তারপর খাবো। আমাকে কি আপনার চাকর পেয়েছেন নাকি? আমি কিচ্ছু করতে পারবো না। তাহলে আমিও এই বাসা থেকে কোথাও যাব না। আর তুমি তো আমাকে মারতেও পারবে না। তিশা বলল, আমি কি করে আপনার জামা কাপড় রেডি করব? আপনার জামা কাপড় কই? ওই যে ব্যাগটায় দেখো। আপনি তো দেখছি আমার বাসার ব্যাগপত্র নিয়ে এসেছেন, এটা আবার আপনার প্ল্যান নয় তো? দূর বোকা, আমি তো নিজেও জানতাম না ওই ব্যাগটায় আমার জামা কাপড় আছে। তিশা ব্যাগটা খুলে দেখলো খুব দামি দামি জিনিসপত্র আর জামা কাপড়। এই, আপনি আবার এগুলো চুরি টুরি করে আনেননি তো? আমাকে দেখে কি চোর মনে হয়? আপনাকে দেখতে তো ভূতও মনে হয় না, কিন্তু আপনি তো আস্ত একটা পেটুক। কি? কিছু না, এই নিন আপনার জামা কাপড়। রাফি গোসল করতে চলে যায়। তিশা বলল, পেটুক ভূত খালি খালি জ্বালায়, দেখতে কিউট হলে কি হবে, খালি রেগে যায়। তখন তিশার মামা কল করে। আসসালামু আলাইকুম, কেমন আছো মামা? ভালো আছি। তুমি খেয়েছো দুপুরে? খেয়েছি, তোমরা খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তোমার ওইখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, কোনো অসুবিধা হচ্ছে না। আর জানো, এখানে আমার পাশের ফ্ল্যাটে আমার ফ্রেন্ড থাকে, ওই যে সিনহা, তোমাকে তো বলেছিলাম ওর কথা। আজ ওদের বাসায় খেয়েছি। যাক ভালোই হলো। তখনই রাফি চিৎকার করতে থাকে, মামা একটু পরেই ফোন করছি। তিশা ফোন কেটে ওর রুমে গিয়ে দেখে রাফি তোয়ালে পরে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় রাফিকে দেখে তিশা ওর চোখ বন্ধ করে বলে, কি হয়েছে? এভাবে চিৎকার করছেন কেন? আর এভাবে কেউ ওয়াশরুম থেকে বের হয়? ওয়াশরুমে তালা পোকা তো, আমি কি করব? এটা শুনে তিশা হাসতে শুরু করলো। এভাবে হাসার কি হলো? আপনি না একটা ভূত, সামান্য একটা তেলাপোকা দেখে ভয় পাচ্ছেন কেন? এই, আমি ভূত তো কি হয়েছে, আমার কি ভয় লাগে না? আর এভাবে হাসছো কেন?
রাফির ধমক শুনে তিশা চুপ হয়ে যায় আর ওয়াশরুমে গিয়ে তেলাপোকাটাকে সরিয়ে দিয়ে আসে। তিশা অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে রাফি গোসল করে এসে খাবার খেয়ে নেয়। তারপর তিশার কাছে গিয়ে দেখে তিশা একটা বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। রাফি ওর পাশে গিয়ে বসে। রাফি বলল, ঘুমন্ত অবস্থায় তোমাকে খুব সুন্দর দেখায়, পুরো পরীর মতো, আর জেগে থাকলে মনে হয় একটা পেতনি। ইস, যদি বেঁচে থাকতে তোমাকে পেতাম। আর দেখো আমি যে কিভাবে মরেছি বা আমার সাথে কি হয়েছে আমি নিজেই কিছু জানি না, তবে এটা বুঝতে পেরেছি তোমার সাথে নিশ্চয়ই আমার কোনো কানেকশন ছিল, মনে মনে বলল রাফি। এসব ভাবতে ভাবতে রাফিও সেখানে ঘুমিয়ে পড়ে। বিকেলে তিশার যখন ঘুম ভাঙল, ও দেখল রাফি বসে বসে ঘুমোচ্ছে আর ওর হাতটা ধরে আছে। ও লাফ দিয়ে উঠে বসে পড়ে। এই ভূতটা এখানে কি করছে? দেখে তো মনে হচ্ছে ঘুমোচ্ছে, কিন্তু ও কি আমার রক্ত খেতে এসেছিল নাকি? যাই হোক, ভূতটাকে কিন্তু সেই দেখাচ্ছে। না না, আমি এসব কি ভাবছি? ও যতই সুন্দর হোক না কেন, ও একটা ভূত। যদি কোনো সময় ক্ষুধা পায় তখন না জানি আবার আমারই রক্ত খেয়ে নেয়। তিশা বলল, এই ভূত ভাই, ভূত ভাই। তিশা রাফিকে ধাক্কা দিতে রাফি ওর উপরে পড়ে যায়। তিশার উপরে পড়ে যাবার পরও রাফি ঘুমোচ্ছে। এদিকে তিশা তো পুরোই হা হয়ে আছে যে এটা কি হলো, আর ও তো নড়াচড়াও করতে পারছে না। বাপরে বাপ, এই ভূতটা তো খুব ভারী, এটাকে তো আমি নাড়াতেও পারছি না। আর এত জোরে পড়ে যাবার পরও ভূত মশাইয়ের ঘুম ভাঙছে না। দূর, কি করব? যদি ঘুম থেকে জাগাই তাহলে রেগে গিয়ে যদি আবার আমার ঘাড় মটকে দেয় তখন আমি কি করব? তিশার শব্দ শুনে রাফির ঘুম ভেঙে যায়। কিন্তু যখন বুঝতে পারল যে ও তিশার উপর শুয়ে আছে তখন ও লাফ দিয়ে উঠে বসে। ও মা গো রে, কি হয়েছে তোমার? আমার হাড্ডি গুড্ডি গুঁড়ো করে দিয়ে এখন বলছেন কি হয়েছে? আমি কিছু জানি না, এটা কিভাবে হলো। সরি সরি, কিন্তু তুমি আমাকে ডাক দিলে না কেন? ভয়ে, যদি আপনি রেগে আমার ঘাড় মটকে দেন তাই। রাফি বলল, ভয়ে নাকি অন্য কোনো কারণে? এই একদম বাজে কথা বলবেন না। বাজে কথা কখন বললাম? আচ্ছা, চলে যাচ্ছি আমি, আবার কবে দেখা হবে জানি না, ভালো থেকো। আপনি চলে যাবেন? তুমি কি চাও আমি তোমার কাছেই থেকে যাই? কি বলেন না বলেন, আপনি আপনি চলে যান। আচ্ছা যাচ্ছি, বাই, ভালো থেকো। এটা বলেই রাফি রুম থেকে বের হবে, কিন্তু ওর কেন যেন খুব ইচ্ছে করছে তিশাকে একবার জড়িয়ে ধরতে। তাই ও আবার রুমে এসে সোজা তিশাকে জড়িয়ে ধরে। তিশা তো পুরোই অবাক। তিশা কিছুক্ষণের জন্য থমকে যায়। এ কেমন অনুভূতি হচ্ছে আমার, এবার এরকম কেন লাগছে এই ভূতটা জড়িয়ে ধরার পর? রাফি চলে যায়। তিশা ওর রুমে বসে ওই কথাটা ভাবছে, কিন্তু তখনই আবার সেই সকালের ঘটনা আবার ঘটল। রাফি সোজা তিশার কাছে আসে। আমার এমন কেন মনে হচ্ছে যে কেউ আমাকে এখানে বন্দি করে রেখেছে? আমি তো বারবার বাইরে যাওয়ার চেষ্টা করছি, যতবারই চেষ্টা করছি ততবারই এখানে কেন ফিরে আসছি? এবার তিশারও সন্দেহ হয়, তাই এবার তিশা রাফির সাথে যায়, কিন্তু এবার আর কেউ রাফিকে আটকাচ্ছে না। তিশা বলল, কোথায়? কিছু তো হচ্ছে না, শুধু শুধু আমার সময় নষ্ট করলেন আপনি। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। তিশা রাফির কথা মতো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। এরপর রাফি হাঁটতে হাঁটতে তিশার থেকে কিছুটা দূরে চলে যেতেই আবার সেই ঘটনা ঘটল, যেন কেউ রাফিকে ধাক্কা দিয়ে দিয়েছে। এবার ব্যাপারটা তিশাও লক্ষ্য করে। দেখলে, আমি তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি বিশ্বাসই করলে না। এবার বিশ্বাস হলো? হ্যাঁ হলো, কিন্তু এটা কি করে সম্ভব? মানে আপনি আমার আমার থেকে দূরে যেতে পারবেন না? যাক, ভালোই হলো, কোচও ভালো হয়েছে, একদিনেই আমার মাথা নষ্ট করে দিয়েছে। এখন নাকি সবসময় আমার সাথেই থাকবে। জানি না কবে এই সমস্যা ঠিক হবে। রাফি বলল, এটা আমার কোনো দোষ নেই, আমি এসব কিছু জানি না। আমি তো যেতেই চাই দূরে, কিন্তু পারছি না তো। দেখুন, এখন থেকে যেহেতু আপনি আমার বাসায় থাকবেন তাহলে আমার কথাই আপনাকে শুনতে হবে। রাফি বলল, ভেবে দেখব। ভেবে দেখলে হবে না, শুনতেই হবে। যদি না শুনি? আরে তুমি এখানে কি করছো আর কার সাথে কথা বলছো? সোহান হঠাৎ চলে আসলো এবং বলল। রাফি বলল, এটা এখানে কেন? তিশা বলল, কই না তো, কারোর সাথেই না, এমনি হাঁটতে বের হলাম আর কি। সোহান বলল, তোমার ফ্ল্যাটে তো সিনহা গিয়েছিল তোমাকে খুঁজতে। কেন? ওর সাথে একটু আন্টিদের বাসায় যেতে আর কি। এই সিনহা, এই যে তিশা এখানে। আরে তুই এখানে কি করছিস? আর আমি তোকে কত জায়গায় খুঁজলাম। এবার চল আমার সাথে। কোথায়? আমার আন্টিদের বাসায়, সন্ধ্যায় চলে আসবো, প্লিজ না করিস না। ভাইয়াও যাচ্ছে আমাদের সাথে, চল না। রাফি বলল, ওর ভাইয়া গেলে তোমার যাওয়ার কি দরকার? তিশা বলল, আচ্ছা চল। রাফি বলল, তুমি যাবে না। তিশা বলল, আমি বলছি না এখন থেকে আপনি আমার কথা শুনবেন, আমি না। চুপি চুপি বলল তিশা। ওরা একটা অটোয় করে যেতে থাকে। রাফি সেখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু তিশা কিছু দূর যেতেই রাফিকে যেন আবার কোনো অদৃশ্য শক্তি ধাক্কা দিয়ে দেয়। ও সোজা গিয়ে ওদের অটোয় পড়ে। তিশা এটা দেখে জোরে হেসে দেয়। সিনহা বলল, কিরে তুই ঠিক আছিস তো? এভাবে শুধু শুধু হাসছিস কেন? তিশা বলল, এমনি একটা ঘটনা মনে পড়ে গেল তাই আর কি। রাফি বলল, খুব হাসি পাচ্ছে তাই না? বাসায় চলো, তারপর দেখাচ্ছি। ওরা সারা বিকেল ঘুরে বেড়ায়
আর সিনহার ভাই যখনই তিশার সাথে কথা বলে রাফির খুব রাগ হয়, আর তখনই রাফি সিনহার ভাইয়ের পিঠে একটা থাপ্পড় মেরে বসে। এটা দেখে তিশা কিছু বলতেও পারছে না, আর সিনহার ভাই তো অবাক হয়ে যাচ্ছে। যাই হোক, ওরা সবাই সন্ধ্যায় বাসায় ফিরে আসে। তিশা ওর রুমে এসে ফ্রেশ হয়ে আগে ওর মামার সাথে কথা বলে, তারপর ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। রাফি বলল, আকাশটা কত সুন্দর, তাই না? আমার রাতের বেলায় আকাশটা দেখতে খুব সুন্দর লাগে, ঠিক তোমার মতো। এই ভূত, এটা কি ভূত নাকি লাইন মারার চেষ্টা করছে? মনে মনে বলল। এই যে ভূতমশাই, এখান থেকে জানতো আপনি? রাফি বলল, আমি চলে গেলে একা একা ভয় লাগবে না? আপনিই তো একটা ভূত, আর ভয় পেলে সেটা আমার ব্যাপার, আপনার ভাবতে হবে না। এভাবে কেন বলছো? আর আমি তো তোমার থেকে দূরেই যেতে চাই, কিন্তু জানি না, মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি বাধা দেয়। তিশা বলল, আমি কিন্তু সেভাবে বলিনি কথাটা। অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে চাও। এটা বলেই রাফি চলে যায় নিচে। তিশা কিছুক্ষণ পর নিচে গিয়ে দেখে রাফি সোফায় শুয়ে আছে। তিশা বলল, ভূতমশাই কি আমার সাথে রাগ করলো? দূর, কি ভাবছে? এই যে ভূতমশাই, ভূতমশাই উঠুন। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? আজকে আর সোফায় ঘুমাতে হবে না, পাশের রুমে গিয়ে শুয়ে পড়ুন। না না, আমি এখানেই ঘুমাবো। আপনার যা ইচ্ছে। তিশা গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তিশা ঘুম থেকে উঠে নিজের রুম থেকে বের হতে দেখে রাফি অর্ধেক সোফায় আর অর্ধেক ফ্লোরে শুয়ে আছে। এটা দেখে তিশা হাসতে থাকে। তিশা বলল, ভূতমশাই সত্যি খুব অদ্ভুত, বেঁচে থাকতে কেন দেখা হলো না সেটাই ভাবছি। তিশা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কলেজের জন্য রেডি হতে থাকে। রেডি হওয়ার পর তিশা বলল, এই ভূতমশাই, এবার তো উঠুন, আর কত ঘুমাবেন? আমি তো কলেজে যাব, আর একটু ঘুমাতে দাও। তিশার দেরি হয়ে যাচ্ছে দেখে ও বেরিয়ে পড়ে, কিন্তু কিছু দূর যেতেই দেখল ভূতমশাই এসে হাজির। রাফি বলল, দুরু, আর একটু পরে গেলে কি হতো? আমার আর ভাল লাগছে না, তুমি যেখানে যাচ্ছ সেখানে আমাকেও যেতে হচ্ছে, আমি তো এখনো ফ্রেশই হলাম না। এই, আপনার মুখটা একটু বন্ধ করুন তো, অতিরিক্ত কথা বলেন আপনি। সিনহা বলল, এই তিশা দাঁড়া, আমিও তো যাব। তিশা সিনহার সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসে, আর বেচারা ওদের কথা বোবার মতো শুনছিল, কারণ ওকে তো কেউ পাত্তাই দিচ্ছে না। তিশা ক্লাসে বসে বসে ওর পড়া শেষ করছে, আর এদিকে রাফির খুব ঘুম পাচ্ছিল, তাই ও তিশার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তিশার হার্টবিট বেড়ে যায়, কিন্তু এত মানুষের মধ্যে রাফিকে কেউ কিছু বলতে পারছে না। তিশা কিছু ভেবে না পেয়ে তিশা একটা চিৎকার দিয়ে বসে, এতে রাফির ঘুম ভেঙে যায়। সিনহা বলল, কিরে, তোর কি হয়েছে? তেলাপোকা ছিল, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। তিশা রাফিকে চুপি চুপি বলল, এই যে, একদম আমাকে ডিস্টার্ব করবেন না, যান বাইরে গিয়ে বসুন, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। রাফি চলে যায়। রাফি বাইরে তো চলে যায়, তবে জানলার পাশে গিয়ে তিশাকে অনেক বিরক্ত করতে থাকে। তিশা রাগ দেখালে রাফি সেখান থেকেও চলে যায়। তবে অনেকক্ষণ হয়ে যায় রাফিকে দেখতে না পেয়ে তিশার খুব চিন্তা হতে থাকে। ও ক্লাস থেকে বের হয়ে রাফিকে খুঁজতে থাকে। কলেজে ছুটি হয়ে যায়, কিন্তু তিশা এখনও রাফিকে খুঁজছে। কিরে, তুই কাকে খুঁজছিস? সে কখন থেকে প্রশ্ন করছে, উত্তর দিচ্ছিস না কেন? বাসা যাবি না? তুই যা, আমি আসছি। ভূত তো বলেছিল আমার থেকে বেশি দূর ও যেতেই পারে না, তাহলে হঠাৎ কোথায় চলে গেল? তখনই হঠাৎ ওর চোখে পড়ে কলেজ মাঠে। সেখানে এক পাশে বসে আছে রাফি। তিশা স্বস্তির নিঃশ্বাস নিয়ে রাফির কাছে গিয়ে বলল, আপনি এখানে বসে আছেন, আর আমি আপনাকে কত জায়গায় খুঁজলাম। রাফি বলল, তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাহলে খুঁজেছিলে কেন? তুমি কি আমাকে মিস করছিলে নাকি? আপনার ফালতু কথা রাখেন তো, এখানে কেন এসেছেন সেটা বলুন। আমি একজন লোককে পিছু করতে করতে এখানে এসে পড়েছি। লোকটাকে আমার খুব পরিচিত মনে হচ্ছে। কোন লোকটাকে? পিছু নিয়েছিলাম, কিন্তু বেশি দূর যেতে পারিনি, আর তার কারণ তো তুমি জানোই। আচ্ছা, এবার হয়েছে, বাসায় চলুন। এদিকে হৃদয় এসে বলল, তিশা, তুমি এখানে কার সাথে কথা বলছো? তিশা বলল, কিছু না, এমনি মোবাইলে কথা বলছিলাম আর কি। রাফি বলল, এইটা আবার কি? হৃদয় বলল, তুমি কি বাসা যাবে? রাফি বলল, বাসা যাবে না তো কোথায় যাবে? তিশা বলল, তাহলে চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। রাফি বলল, ওকে ছোট, ওকে এগিয়ে দিয়ে আসতে হবে, ওকে একা যেতে পারে না, আর ওর সাথে আমি আছি, তোর যেতে হবে না। তিশা বলল, না না, আমি একাই যেতে পারবো। হৃদয় বলল, আরে সমস্যা নেই, আমি এগিয়ে দিয়ে আসি। রাফির এবার খুব রাগ হয়, তাই ও হৃদয়ের মাথায় একটা থাপ্পড় মেরে দেয়। হৃদয়ের মাথা ব্যথা করতে থাকে, কিন্তু ও কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করে মাথা কেন ব্যথা করছে। আর এদিকে তিশা রাফির ওপর খুব রাগ হয়। তিশা বলল, আচ্ছা ভাইয়া, আমি আসি, আপনি আপনার বাসায় চলে যান। কিছু দূর গিয়ে তিশা রাফিকে বকা দিতে শুরু করে। তিশা বলল, এই, আপনার কি মাথা ঠিক আছে? আপনি এটা কি করলেন? রাফি বলল, যা করেছি ঠিক করেছি। আচ্ছা, আপনি কি জেলাস হচ্ছিলেন? মানে কি, আপনি তোমার যেটা মনে হয় ভাবতে পারো। ওর কথা বলতে বলতে বাসায় চলে যায় ওরা।
এভাবেই কয়েক মাস কেটে যায়। কয়েক মাসে ওদের সম্পর্কটা আরো ভালো হয়ে যায়। তিশার কাছে রাফির সাথে কাটানো মুহূর্তগুলো এখন অভ্যাসে পরিণত হয়েছে। আগে যেরকম রাফির সব কথাই তিশার কাছে বিরক্তিকর মনে হতো, এখন ওর কাছে খুব ভালো লাগে। তিশা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কলেজের জন্য রেডি হতে যাবে, এমন সময় কলিং বেল বেজে উঠল। তিশা দরজা খুলে পুরো অবাক হয়ে যায়, কারণ ওর মামা এসেছে, তাও আবার তিশাকে না জানিয়ে। তাই তিশা খুব ঘাবড়ে যায়, কারণ রাফি কাল রাতে তিশাকে জ্বালানোর জন্য তিশার রুমে গিয়ে দরজা বন্ধ করে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। তিশার মামা বলল, কিরে কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? তুমি আসবে আমাকে বলনি কেন? এসো ভেতরে এসো। তিশার মামা বলল, আমি ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিব, তাই আর বলিনি। আর আমি এখানে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। কি বিষয় মামা? আমার বড় ভাইয়াও তো এখন থেকে এই দেশেই থাকবে, তো ভাবছে তার ছেলে আর মেয়েকে তোমার কলেজে ভর্তি করাবে। এখন তোমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে ওরা এখন থেকে তোমার সাথে এখানেই থাকবে। তিশা বলল, না মামা, আমার কেন অসুবিধা হবে? ওরা থাকলে তো আরো ভালো হবে, আর এমনিতেও আমি এখানে একাই থাকি। ওকে, তাহলে আমি ওদেরকে বলবো কালকেই চলে আসতে, কি বলো? তোমার যা ইচ্ছে। তুমি মামিকে কেন নিয়ে আসোনি? আমি তো একটু পরেই চলে যাব, আর তাই নিয়ে আসিনি। চলে যাবে মানে? আজকে থাকো। তিশা চলে যায় কাজ করতে, আর এদিকে রাফি সোফায় বসে বসে তিশাকে দেখছে, আর তিশাও রাফির কাছে গিয়ে সব ধুল ছাড়ছিল। এভাবেই তিশা আর রাফি ঝগড়া করতে করতে কাজ শেষ করে। বিকেলে তিশা ঘুমোচ্ছিল, আর আমাদের হ্যান্ডসাম ভূত আমাদের কিউট তিশার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। তিশা ঘুমোচ্ছিল, তাই রাফি কিছু না ভেবেই দরজা খুলে দেয়। দরজা খুলতে ওর মনে পড়ে যায় যে ওকে তো কেউ দেখতেই পায় না। এদিকে তিশার মামাতো ভাই আর বোন এদিক ওদিক দেখছে যে আসলে কে দরজা খুলল। কাউকে দেখতে না পেয়ে বাসার ভেতরে ঢুকে দেখে কেউই নেই। দিয়া বলল, ভাইয়া এখানে তো কাউকে দেখতে পাচ্ছে না, তাহলে দরজা খুলল কে? শুভ বলল, হয়তো দরজা খোলাই ছিল। আচ্ছা তুই তিশার রুমে গিয়ে দেখ তো। রাফি তাড়াতাড়ি করে এসে তিশাকে ডাকতে থাকে। এই তাড়াতাড়ি ওঠো, একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? চোখ মুছতে মুছতে বলল তিশা। রাফি বলল, আরে আমি গিয়ে দরজা খুলে দিয়েছি। তাতে কি হয়েছে? তিশা, এই তিশা, দিয়া ডাকছে। তিশা বলল, তার মানে আপনি? রাফি বলল, সেটাই তো বলতে চাচ্ছিলাম। দিয়া তিশার রুমে এসে একটা চিৎকার দিয়ে বসে। তিশা আর রাফি দুজনেই অবাক, আর দিয়ার চিৎকার শুনে শুভ দৌড়ে চলে আসে। শুভ বলল, কি হয়েছে, এভাবে চিৎকার করলি কেন? দিয়া বলল, তিশা এই ছেলেটাকে, আর তোরা এক বিছানে কি করছিস? তিশা আর রাফি ওর কথা শুনে ঘাবড়ে যায় আর বিছানা থেকে নেমে যায়। শুভ বলল, তোর মাথা ঠিক আছে? এখানে ছেলে কোথায়? দিয়া বলল, এই তো তোর সামনে তো দাঁড়িয়ে আছে, তুই দেখতে পাচ্ছিস না? না, আমি তো কাউকে দেখছি না। তিশা গিয়ে দিয়াকে চুপি চুপি বলল, দোস্ত প্লিজ, তোকে সবটা পরে বলবো, এখন শুভ ভাইয়াকে কিছু বুঝতে দিস না। তিশা বলল, শুভ ভাইয়া, আমি আপনার রুম গুছিয়ে দিয়ে এসেছি, আপনি রুমে গিয়ে রেস্ট নিন। দিয়া তো অনেক দূর থেকে এসেছে, হয়তো তাই এসব আবল তাবল কথা বলছে। শুভ বলল, তুমি একদম ঠিক বলেছ, এ পাগলটা যে কি করে। এই দিয়া, একদম আমাকে ডিস্টার্ব করবি না, আমি রুমে চলে গেলাম। দিয়া বলল, এবার বল, এই ছেলে এখানে কি করছে, আর কেউ দেখতে পাচ্ছে না কেন? আগে তুই ফ্রেশ হয়ে নে, তারপর আমি বলছি। না, আগে তুই বল, তুই বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছিস, আমাকে একবারও বললি না। তুই তো আমার থেকে কিছুই লুকাতি না, তাহলে? আরে কি বলছিস তুই? আচ্ছা শোন, উনি একটা ভূত। তিশা দিয়াকে সব খুলে বলে। সব শুনে দিয়া আশ্চর্য হয়ে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এই হ্যান্ডসাম ছেলেটা ভূত, তো কিউট ভূত। আপনার নামটা কি জানতে পারি? রাফি বলল, আমি তো আমার নিজের নামটাই জানি না, আর যাই বলো তুমিও কিন্তু খুব কিউট। সত্যি? আচ্ছা আমি তোমাকে কি বলে ডাকবো? যা ইচ্ছে। ও। তিশার কেন যেন খুব রাগ হচ্ছিল, তাই ওর রাগ কন্ট্রোল করে বলে, এবার গিয়ে ফ্রেশ হয়ে নে, যা। যাচ্ছি, বাই কিউট ভূত, বাই কিউট গার্ল। দিয়া চলে যায়। তিশা বলল, আপনি দিয়ার থেকে দূরেই থাকুন। রাফি তিশার খুব কাছে এসে বলল, কেন, তোমার কি খারাপ লাগছে? মানে না, আপনি যে আমার বোনের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছিলেন তাই বলছি। তাই? তিশার হার্টবিট ফাস্ট হতে থাকে। তিশা রাফিকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে। আপনি একদম আমার থেকে দূরে থাকুন। তাই? ওকে। দিয়া ফ্রেশ হয়ে এসে আবার রাফির সাথে গল্প করতে শুরু করে, আর শুভ হাঁটতে বের হয়। তখন শুভর সাথে সিনহার ধাক্কা লেগে সিনহা পড়ে যাবে, তখনই শুভ সিনহাকে ধরে ফেলে। সিনহা তো প্রথম দেখাতেই শুভর প্রেমে পড়ে যায়। সিনহা হা করে তাকিয়ে থাকে শুভর দিকে। শুভ বলে, দেখে চলতে পারেন না? হ্যালো, এবার তো আমাকে ছাড়ুন। সরি সরি। শুভ চলে যায়। সিনহা বলল, তুমি তো চলে গেলে, কিন্তু আমার মনটাও নিয়ে গেলে। আর দূর, আমি তো ওর নামটাই জানি না, এবার কি হবে? কিভাবে জানবো এই হ্যান্ডসাম ছেলেটা কোথায় থাকে? এদিকে তিশা রাফিকে আর দিয়াকে কথা বলতে দেখে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে।
তখন সিনহা ছাদে এসে তিশাকে এসে জড়িয়ে ধরে। সিনহা বলল, তিশা তিশা হায় मैं तो प्यार में पड़ गया। তিশা বলল, তো আমার এই মিষ্টি বান্ধবীর মনটা কে কেড়ে নিল? সিনহা বলল, আজকেই প্রথম দেখলাম। ওহো, প্রথম দেখাতে এসব? তো কোথায় থাকে, নাম কি? কিছুই তো জানি না। দূর, এটা তুই কি করেছিস? পরের বার জেনে নেব। আর শোন, পরশু আমার জন্মদিন, তাই সারাদিন আমার সাথে থাকতে হবে তোকে। আচ্ছা আচ্ছা, তোর কাছ থেকে কিছু একটা জানার ছিল। বল। আসলে আমার একটা কাজিন আমাকে জিজ্ঞেস করেছিল যে কিভাবে বুঝবো যে আমি কারো প্রেমে পড়েছি। আসলে কি বলতো, আমি তো কখনো প্রেম করিনি, তাই তোকে জিজ্ঞেস করলাম, এই আর কি। যখন তুই প্রেমে পড়বি তখন তুই যার প্রেমে পড়বি তার সাথে যদি কেউ কথা বলে তাও তোর খুব জেলাসি হবে, আর সে মানুষটির কথা তোর সারাক্ষণ মনে পড়বে যখন সে তোর কাছে থাকবে না। সবসময় তাকে হারানোর ভয় থাকবে। আমি তো শুধু এইটুকুই জানি, কারণ আমিও তো তার আগে প্রেমে করিনি, তবে এখন করতে চলেছি। তার মানে কি আমি ওই ভূতটার প্রেমে পড়েছি? মনে মনে বলল তিশা। কিরে, কি হলো তোর? কই কিছু না তো। আচ্ছা, ওই কথাটা কি সত্যি তোর কাজিন জিজ্ঞেস করেছিল নাকি? তুই কি যে বলিস না তুই। আচ্ছা তুই এখানে থাক, আমি তো চললাম আমার ক্রাশকে খুঁজতে। যা। আর এখন বান্ধবীতে ভালো লাগবে? তুই এরকম কেন বলছিস? সারা জীবন কি সিঙ্গেলই থাকবো? দৌড়, আমি তো মজা করছিলাম, চল আমিও তোর সাথে যাই। সত্যি? তিশা আর সিনহা চলে যায় বাহিরে, আর তিশা মনে মনে বলতে লাগলো, ওই ভূতটা এখনো কেন আসছে না, আর কত দূরে যেতে হবে? এদিকে আমাদের হ্যান্ডসাম ভূত তো আগে থেকে তিশার পিছু নিয়েছিল লুকিয়ে লুকিয়ে, কিন্তু তিশা সেটা জানতো না। সিনহা বলল, কিরে তোর কি মন খারাপ? না, আমি কেন মন খারাপ করব? ওই দেখ সিনহা ফুচকা, চল ফুচকা খাই চল। ওরা দুজন ফুচকা খাচ্ছিল, তখনই সিনহার ভাই চলে আসে। কিরে সিনহা, তোকে আম্মু বারণ করেছিল ফুচকা খেতে। দাঁড়া, আমি আম্মুকে সব বলছি। না না ভাইয়া, এরকম করিস না। তুই কি চাস বল, আমি দিব, কিন্তু আম্মুকে বলিস না। তাহলে আমাকেও এক প্লেট ফুচকা কিনে খাওয়া, তাহলে আর আম্মুকে বলবো না, যা। তিশা বলল, তোর ভাই তো তোকে ব্ল্যাকমেল করে নিজেই ফুচকা খেতে শুরু করলো। সিনহা বলল, দাঁড়া দেখাচ্ছি মজা, আমার টাকা দিয়ে খাওয়া, আমি বের করছি। এ বলে সিনহা ভিডিও কলে ওর আম্মুকে দেখাতে থাকে। আম্মু, দেখেছো তোমার ছেলে এখানে ফুচকা খাচ্ছে, আর আমাকেও বলছে যাতে তোমাকে না জানাই। সোহান পুরো হতভম্ব হয়ে রইল। সোহান বলল, ও তো আমার থেকে এক ধাপ এগিয়ে। ধুর, এ ছোট বোনগুলো এরকম হয় কেন সবসময়? যাই হোক, দেখতে হবে না কার বোন, মনে মনে বলল। তারপর রেগে সোহান বলল, এটা তুই কি করলি? কল কাট বলছি, তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। এই বলে ওরা দুজন ঝগড়া শুরু করে দেয়, আর তিশা ওদের দুজনের ঝগড়া দেখে হাসতে থাকে, আর রাফি এসব আড়ালে দাঁড়িয়ে দেখছিল। এই পাগল ছেলেটা এখানে কি করছে? ওকে তো আমি। তখন সেখানে শুভ আর দিয়াও চলে আসে। শুভকে দেখে তো সিনহা ঠিকঠাক হয়ে নেয়, তবে তিশার সাথে কথা বলতে দেখে অবাক হলেও বেশ খুশি হয়। কিন্তু শুভ তো সিনহার দিকে ফিরেও তাকায় না। শুভ বলল, তিশা তুমি এখানে কখন এলে? এই তো একটু আগেই। সিনহা মনে মনে বলল, যাক, তিশা তো তাকে চেনে, তাতেই তো খোঁজ খবর নিতে পারবো, মনে মনে বলল সিনহা। দিয়া বলল, কিরে তিশা, তুই আমাকে রেখে চলে এলি? সরি রে। আচ্ছা পরিচয় হ, এটা আমার বান্ধবী সিনহা, আর এটা হচ্ছে আমার বান্ধবীর ভাই সোহান। দিয়া বলল, হাই। হ্যালো। তিশা বলল, আর হ্যাঁ সিনহা, ওরা হলো আমার মামাতো ভাই বোন। শুভ বলল, সবাই যখন একসাথে হয়েছি তাহলে একসাথে মিলে সবাই ফুচকা খাই, আর খেতে খেতে না হয় পরিচয় হওয়া যাবে। আর এমনিতেও এখন থেকে তো এখানেই থাকবো, আর আজকের সবার বিলটা আমি দেব। সিনহা বলল, অবশ্যই, কেন নয়, গুড আইডিয়া। শুভ বলল, তুমি কি বলো তিশা? তিশা বলল, আপনারা যা ভালো মনে করেন করেন, কিন্তু আমি আর খেতে পারবো না, আমি একটু আগে খেয়েছি। রাফি বলল, তুমি না খেতে পারলেও কিন্তু আমি খাবো। তিশা বলল, আপনি কখন এলেন? শুভ বলল, আবার খেলে কোনো কিছু হবে না। ওকে। পেটুক ভূত, মনে মনে বলল তিশা। সোহান বলল, সিনহা তুই না একটুখানি আগেই ফুচকা খেলি, আবার খাবি? তাতে কি হয়েছে? আসলে ওর ফুচকা খেলে শরীর খারাপ করে আর কি। ফুচকা খেতে খেতে সবাই গল্প করছে, আর সিনহা শুভকে ইমপ্রেস করার চেষ্টা করলেও ওর ভাই ওর সম্মানের 12টা বাজিয়ে দেয় ওর কাজের কথা বলে। আর এদিকে রাফি তিশাকে বলল, এখন যদি আমি নিজের হাতে খাই তাহলে সবাই আমার সম্পর্কে জেনে যাবে, আর যদি তুমি লুকিয়ে লুকিয়ে খাইয়ে দাও তাহলে আর কেউই দেখবে না, বুঝবেও না। আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমি দিয়াকে গিয়ে বলি। দিয়া শোনো। এই না না, ওকে কেন বিরক্ত করছেন, আমি খাইয়ে দিচ্ছি। তিশা রাফিকে লুকিয়ে লুকিয়ে খাইয়ে দিতে লাগলো। তিশার খুব ঝাল লাগলো। শুভর জন্য পানি নিয়ে আসে, আর ওর অনেক কেয়ার করতে থাকে। এটা দেখে সিনহার মনটা খারাপ হয়ে যায়, আর রাফির তো জ্বলে পড়ে যাচ্ছে। তো সবাই সন্ধ্যা পর্যন্ত অনেক মজা করে এখানে শুভ আর সোহানের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এসবের মধ্যে রাফি তিশাকে খুব বিরক্ত করে। রাতে সিনহার বাসায় ওর মা বাবা না থাকায়
তিশার বাসায় ওরা সবাই একসাথে ডিনার করে। তারপর সিনহা ওরা ওদের ফ্ল্যাটে চলে আসে। আর এদিকে শুভ তিশার কাজে হেল্প করছিল, আর রাফির তো গা চলছে। আর দিয়া তিশার রুমে গিয়ে একাই রাফির সাথে বকবক করছে, কিন্তু রাফির সেদিকে কোনো খেয়াল নেই। কিছুক্ষণ পর শুভ ওর রুমে চলে যায়। তিশাও ওর রুমে চলে এলো। তিশা বলল, দিয়া যা গিয়ে ঘুমিয়ে পড়, কালকে তো তোর কলেজের প্রথম দিন, তাই না? কিন্তু ও কোথায় ঘুমাবে? ওর কথা তোর ভাবতে হবে না, তুই যা তো। যাচ্ছি। ও তো ঠিক কথাই বলেছে, আমি কোথায় ঘুমাবো? তিশা বলল, এই রুমে আমার সাথে ঘুমাবে। রাফি বলল, কি? তিশা বলল, অন্য কিছু ভাবার দরকার নেই, আমি নিচে ঘুমিয়ে পড়ছি, আর আপনি বিছানায় শুয়ে পড়ুন, আর কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। এটা বলেই তিশা নিচে বিছানা করে শুয়ে পড়ে। আর রাফি বিছানায় শুয়ে শুয়ে কি যেন ভাবছিল। রাত অনেক হয়ে যায়, কিন্তু রাফির চোখে আজ ঘুম নেই। বাইরেও অনেক বৃষ্টি হচ্ছে। রাফি হঠাৎ খেয়াল করে তিশা ঠান্ডায় কাঁপছে, তাই রাফি তিশাকে বিছানায় শুয়ে দেয়, আর নিজেও ওর পাশে শুয়ে পড়ল। রাফি তিশার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। সকালে তিশা রাফিকে ওর পাশে শুয়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বসে। তিশা বলতে থাকে, আমি বিছানায় কি করে আসলাম? রাতে কি হয়েছিল? তিশা ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট বানাতে থাকে, আর রাতে কিছু হয়েছিল নাকি তা ভাবতে থাকে। তখন শুভ এসে তিশাকে হেল্প করতে থাকে। দিয়া বলল, কি ভাইয়া, তুই কবে থেকে রান্নাঘরে আসা শুরু করলি? আগে তো দেখিনি। এই, তুই চুপ থাকবি? দিয়া বলল, এই জিনু এখনো ঘুম থেকে ওঠেনি। তিশা বলল, তুই কি দেখতে পাচ্ছিস না? শুভ বলল, তিশা, এই পাগল তোমাকে কি বলছে? এমনি আর কি। দিয়া তিশার রুমে চলে যায়। যখন ও দেখল রাফি তিশার বিছানায় শুয়ে আছে, ওর একটু খারাপ লাগলো। দিয়া বলল, জিনু, এবার ওঠো, আমরা তো কলেজে যাব। রাফি ঘুম থেকে উঠে তিশাকে খুঁজতে থাকে। তিশা কোথায়? ব্রেকফাস্ট বানাচ্ছে। রাফি রান্নাঘরে গিয়ে দেখে শুভ তিশার সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে ও আবার তিশার রুমে চলে আসে। দিয়া এসব খেয়াল করেছিল। দিয়া বুঝতে পারে দুজন দুজনকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলছে না। দিয়ার খুব খারাপ লাগছিল, কারণ ও রাফিকে পছন্দ করে ফেলেছিল। তাই ও না খেয়ে চলে যায় কলেজে। দিয়া কলেজে যাওয়ার সময় ওর সাথে সোহানের সাথে দেখা হয়। সোহান দেখল দিয়ার মনটা খারাপ। সোহান বলল, কোথায় যাচ্ছ দিয়া? এই তো কলেজে যাচ্ছি। এত তাড়াতাড়ি? তোমার কি মন ভালো নেই নাকি? দিয়া বলল, আমি ঠিক আছি, তো আপনি কোথায় যাচ্ছেন? আমিও কলেজের দিকে যাচ্ছিলাম, আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। ওরা দুজন কথা বলতে বলতে চলে যেতে থাকে। তিশা আর শুভ ব্রেকফাস্ট খেয়ে যে যার মতো কলেজে যাওয়ার জন্য রেডি হতে থাকে। আর এদিকে রাফি তিশার সাথে অনেক কথা বললেও তিশা ওকে ইগনোর করছে। রাফি বলল, কি হয়েছে তোমার? আমি কি কিছু করেছি? তুমি তো ঠিকই শুভর সাথে ঠিক করে কথা বলছো। তিশা রাফির সাথে সারাদিন একটা কথা বলেনি। বিকেলে যখন তিশা দিয়ার রুমে ছিল, তখন রাফি তিশার ড্রয়ারে সেই ব্রেসলেটটা দেখতে পায়, যেটা তিশা সেই অ্যাক্সিডেন্টের জায়গায় পেয়েছিল। ব্রেসলেটটা দেখে রাফির কেমন যেন লাগছে, কিছু ঝাপসা ঝাপসা স্মৃতি মনে পড়ছে। তাই রাফি ওই ব্রেসলেটটা নিজের কাছে রেখে দেয়। আজকে বিকেলেও ওরা সবাই মিলে হাঁটতে বের হয়। তবে রাফি ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে। রাফি যখন বুঝতে পারল ওরা সবাই হাঁটতে বের হয়েছে, এবারও অবাক হয়ে যায়, কারণ আজকে আর তিশা ওর থেকে দূরে যাওয়াতে কোনো সমস্যা হচ্ছে না, আর না ওই অদৃশ্য শক্তি কাজ করছে। রাফি বলল, এটা কি করে সম্ভব? তার মানে কি আমি ঠিক হয়ে গেছি? না না, এই কথাটা তিশাকে বুঝতে দেওয়া যাবে না। এটা বলে রাফি তাড়াতাড়ি করে ওদের কাছে চলে যায়। রাফি দেখল ওরা সবাই পুকুর পাড়ে বসে বসে গল্প করছে। দিয়া আর তিশা দুজনেই রাফিকে ইগনোর করছে। তাই রাফি মন খারাপ করে ওদের থেকে দূরে গিয়ে একা বসে থাকে। দিয়া যখন দেখলো তিশাও রাফিকে ইগনোর করছে, তখন ওর খারাপ লাগে, তাই ও রাফির সাথে গিয়ে বসে। দিয়া বলল, তুমি তিশাকে পছন্দ করো, তাই না? রাফি কিছুক্ষণ অবাক হয়ে দিয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, তুমি কি করে বুঝলে? আমি দেখেছি যখন তিশা অন্য ছেলেদের সাথে কথা বলে, তখন তোমার মনটা খারাপ হয়ে যায়। তুমি যখন ওকে এতই বেশি পছন্দ করো, তাহলে ওকে বলে দিচ্ছ না কেন? কিভাবে বলবো? আমি একটা ভূত, তাও আবার আমি আমার নিজের নামটাও জানি না। আমার মতো একজনকে কি ও পছন্দ করবে? দেখো, আমি যতটুকু বুঝেছি তিশাও তোমাকে পছন্দ করে, কিন্তু ও তো আগে কারো প্রেমে পড়েনি, তাই বুঝতে পারছে না। তুমি কি করে বুঝলে? ওই দেখো, আমি যে এখন তোমার সাথে কথা বলছি, ও তাই বারবার আমাদের দিকে তাকাচ্ছে, ও জেলাস ফিল করছে। শুভ বলল, কিরে তুই ওইখানে কি করছিস একা একা? সোহান বলল, জানি না আজকে ওর কি হয়েছে। আচ্ছা, ওকে একটু একা থাকতে দেওয়া উচিত। এদিকে সিনহা কিন্তু এখনও শুভকে ইমপ্রেস করার চেষ্টা করছে। দিয়া বলল, আমার কাছে একটা প্ল্যান আছে। রাফি বলল, কি প্ল্যান? তাহলে শোনো, তিশাকে বেশি বেশি জেলাস ফিল করাতে হবে। আমি বুঝতে পেরেছি। তারপর থেকেই রাফি তিশাকে দেখিয়ে দেখিয়ে দিয়ার খুব কেয়ার করে, আর সারাক্ষণ দুজন একসাথে মজা করে। এটা দেখে তিশার গা তো জ্বলতে থাকে, কিন্তু কিছুই বলতে পারছে না। পরদিন সিনহার জন্মদিন ছিল, তাই সারাদিন তিশা সিনহার সাথেই সময় কাটায়। ওরা সবাই মিলে কাজ করছিল, পার্টির সব আয়োজন চলছিল। সারাদিন সবাই খুব ব্যস্ত ছিল। এই ব্যস্ততার মাঝেও দিয়া আর রাফির দুষ্টুমি চলছে।
যাই হোক, রাতে ওরা সবাই সুন্দর করে সেজেছে। রাফি তো আবার তিশাকে দেখে ক্রাশ খেয়ে ফেলে, তবে তিশাকে শুনিয়ে শুনিয়ে প্রশংসা করছিল দিয়ার। রাফি তিশাকে জেলাস ফিল করাতে গিয়ে নিজেই জেলাসি ফিল করতে থাকে যখন শুভ এসে তিশার প্রশংসা করছিল। তবে এখানে আবার সিনহা শুভর দিক থেকে চোখ সরাতেও পারছে না। এভাবেই ওরা অনেক মজা করে পার্টি এনজয় করছিল, কিন্তু তিশা শুধু দিয়া আর রাফিকেই দেখছিল। একসময় আর দেখতে না পেরে চলে যায় ছাদে। রাফিও পিছে পিছে চলে যায়। রাফি বলল, তুমি এখানে চলে এলে কেন? তিশা কোনো কথা না বলে সোজা গিয়ে রাফিকে কিস করে দেয়। তিশা আর রাফি দুজনেই কিছুক্ষণের জন্য থমকে যায়। তিশা নিচে চলে যায়, কিন্তু রাফি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে যে একটু আগে এসব কি হলো, আর মনে মনে খুব খুশি হচ্ছিল। রাতে তৃষা ফ্রেশ হয়ে এসে দেখে রাফি ওর বিছানায় শুয়ে আছে। তিশাকে দেখে রাফি উঠে বসে। রাফি বলল, তোমার সাথে কিছু কথা ছিল আমার। তিশা বলল, কিন্তু আমার কোনো কথা নেই আপনার সাথে। রাফি তিশার সামনে গিয়ে দাঁড়ায়। তুমি আমাকে ইগনোর করছো কেন? আজ তোমাকে বলতেই হবে, তুমি কি আমাকে পছন্দ করো? জানি না, আমার সামনে থেকে শুনুন। না, আগে আমার প্রশ্নের জবাব দাও। না, আমি আপনাকে পছন্দ করি না। তাহলে ছাদে যেটা হলো সেটা? ওইটা এমনি হয়ে গেছে, তার জন্য সরি। তুমি কত সহজে বলে দিলে সরি, কিন্তু একবারও ভাবছো আমার ফিলিংসের কথা? ছাদে যেটা হলো আমি সেটা কখনো ভুলতে পারবো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। কেন এরকম করছো আমি জানি, তুমিও আমাকে পছন্দ করো। দেখুন, আপনি যদি মানুষ হতেন আমি ভেবে দেখতাম, কিন্তু আপনি এমন একজন যাকে শুধু কয়েকজন দেখতে পায়। আপনার না আছে কোনো অস্তিত্ব। রাফি বলল, আমি জানি, কিন্তু তুমি তো আমাকে দেখতেও পাও। আর দেখুন, যা হয়েছে সব ভুলে যান, আর পারলে এবার আমাকে একা ছেড়ে দিন। চলে যান আমার জীবন থেকে। ওকে, চলে যাচ্ছি। তবে যেদিন তুমি তোমার ভুলটা বুঝতে পারবে সেদিন দয়া করে আমাকে খুঁজে নিও, কারণ আমি সবসময় তোমারই থাকব। এই বলে রাফি তিশাকে জড়িয়ে ধরে। তিশা কিছুই বলছে না। রাফি সেখান থেকে চলে যায়। তিশা রুমের দরজা বন্ধ করে কাঁদতে থাকে। তিশা বলল, আমি কি করব? আমিও যে তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার তো কোনো অস্তিত্বই নেই। আর আমি আমার মামাকে কি জবাব দেব, যিনি আমাকে সে ছোট্ট থেকে নিজের মেয়ের মতো করে বড় করেছেন? রাফি পুকুর পাড়ে এসে বসে থাকে আর তিশার ব্রেসলেটটার দিকে তাকিয়ে বলল, এইটার জন্যই হয়তো আমি তোমার বিরক্তির কারণ হয়ে গেছি, তাই না? তবে চিন্তা করো না, আমি একেবারে তোমার থেকে দূরে চলে যাব না। আমি দূর থেকেই তোমার খেয়াল রাখবো, তবে তোমার সামনে আর যাব না। সকালে তিশা রাফিকে কোথাও দেখতে না পেয়ে তিশা সারা বাসায় রাফিকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে তিশা খুব দুশ্চিন্তায় পড়ে যায়। তিশা বলল, দিয়া, ওই ভূতটাকে তুই কোথাও দেখেছিস? না, আমার তো ওর সাথে আজকে দেখা হয়নি। কেন, কি হয়েছে? কালকে রাতে আমি ওকে অনেক কথা শুনিয়ে ফেলেছি। আমার মাথা অনেক গরম ছিল, তাই আমি ওকে চলে যেতে বলেছিলাম। কি? তুই এটা কি করলি? তুই কি জানিস ও তোকে কতটা ভালোবাসে? তুই জানিস এ ব্যাপারে? হ্যাঁ, আর আমাদের মাঝে যা কিছু হতো সব আমার প্ল্যান ছিল তোকে পাঠানোর জন্য। আমি বলেছিলাম ওকে এসব করতে। ও তো ভয় পেত যে তুই ওর থেকে দূরে চলে যাবি, তাই। কিন্তু ও তো আমার থেকে বেশি দূরে যেতে পারতো না। তাহলে ও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু তোকে বলেনি, কারণ তোকে বললে তুই ওকে চলে যেতে বলবি, তাই। তুই আমাকে আগে বলিসনি কেন? এখন আমি ওকে কোথায় খুঁজবো? চল বাইরে গিয়ে দেখি। ওরা অনেক জায়গায় রাফিকে খুঁজতে থাকে। দিয়া বলল, এবার বাসায় চল, আবার পরে আসবো। বাসায় আসার পর, তিশা কোথায় গিয়েছিলে? তিশা কোনো কথা না বলে সোজা ওর রুমে চলে যায়। শুভ আবারও বলল, কিরে দিয়া, কি হয়েছে তিশার? দিয়া বলল, ও কিছু না, বলেই চলে যায়। কি হচ্ছে সব সকাল সকাল? কি হলো এদের? যাই হোক, আজ মনে হচ্ছে আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে। 2 সপ্তাহ কেটে যায়। এর মধ্যে রাফি আর তিশার সামনে আসেনি, কিন্তু দূর থেকে ওর খেয়াল রেখেছে। তিশা ও রাফিকে খুব মিস করে। ও বুঝতে পেরেছে রাফিকে ছাড়া ও একটা দিনও ভালো থাকবে না। এদিকে শুভও বুঝতে পেরেছে যে তিশা অন্য কাউকে পছন্দ করে, তাই ও গিভ আপ করে দিয়েছে। সিনহার সাথেও ওর ভালো সম্পর্ক হয়েছে। এদিকে দিয়া আর সোহান তো প্রেম করা শুরু করে দিয়েছে। কিছুদিন ধরে একটা ছেলে তিশাকে খুব বিরক্ত করছে। একদিন তিশা কলেজে যাচ্ছিল, ওর একটু দেরি হয়ে যায়, তাই ওরা সবাই আগেই চলে গিয়েছিল কলেজে। তিশার মনে হচ্ছিল কেউ ওর পিছু করছে, তাই ও তাড়াতাড়ি হাঁটতে থাকে। তখনই কেউ একজন পেছন থেকে এসে ওর হাতটা ধরে ফেলে। তিশা পেছনে ঘুরে তাকিয়ে দেখল যে ছেলেটা ওকে কয়েকদিন ধরে খুব বিরক্ত করছিল ওই ছেলেটা। তিশা বলল, কি হচ্ছে কি? আপনি আমার হাত কেন ধরেছেন? ছাড়ুন বলছি। ফাহাদ বলল, তোমাকে আর কতবার বলবো যে আমি তোমাকে অনেক ভালোবাসি? আপনি আমার কথা বুঝতে পারেন না? আমি আপনাকে কতবার বলবো যে আমি অন্য কাউকে পছন্দ করি? আমি জানি তুমি মিথ্যা বলছো। আমার হাত ছাড়ুন, আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে। রাফি আর সহ্য করতে না পেরে সোজা এসে ফাহাদকে ঘুষি মেরে দেয়। ফাহাদ তো পুরো অবাক হয়ে যায় যে আসলে কে ওকে মারল।
আর তিশা এতদিন পরে রাফিকে দেখে খুব খুশি হয়। রাফির ফাহাদের ওপর এতটা রাগ হয় যে হাত দিয়ে ফাহাদ তিশার হাত ধরেছিল সে হাতটাই মুচকে দেয়। তিশা রাফিকে এতটা রাখতে দেখে রাফিকে নিয়ে সেখান থেকে চলে যায় বাসায়। তিশা রাফিকে ওর রুমে নিয়ে গিয়ে একটা চর মেরে বসে। রাফি কিছু বলছে না, শুধু মাথা নিচু করে বসে আছে। আপনার সাহস হয় কি করে আমার থেকে দূরে চলে যাওয়ার? হ্যাঁ, সেদিন রাতে আমি একটু বেশি বলে ফেলেছিলাম, কারণ তখন আমি এসব কিছু নিয়ে কনফার্ম ছিলাম না। তার জন্য আপনিও আমাকে কথা শোনাতে পারতেন। তা না করে আপনি চলে গেলেন। প্রথমে নিজেই ভালোবাসি বললেন, আবার নিজেই আমাকে ছেড়ে চলে গেলেন। একবারও কি আমার কথা ভেবেছেন যে আমি কি করে থাকব? আপনি আমার অভ্যাসে পরিণত হয়েছেন। আপনি জানেন প্রতিটা মুহূর্ত আমি আপনাকে মিস করেছি। যতদিন আপনি ঠিক হননি ততদিন আপনি আমার সাথে ছিলেন, আর যখন ঠিক হলেন তখনই আমাকে ছেড়ে চলে গেলেন। আমি আর পারছি না আপনাকে ছাড়া থাকতে। আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। তিশা আর কিছু বলতে পারছে না, শুধু কান্না করছে। রাফি এসে তিশাকে জড়িয়ে ধরে। আমি সত্যি বলছি, আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না, প্রমিস। এতদিন তোমার থেকে দূরে ছিলাম ঠিকই, কিন্তু আমি সবসময় তোমার আশেপাশেই ছিলাম। তাহলে দেখা দেননি কেন? আমি ভেবেছিলাম যে তুমি আমাকে আর দেখতেই চাও না। আমি কখন আপনাকে বলেছি? একদিক দিয়ে কিন্তু খুব ভালোই হয়েছে আমি দূরে চলে গিয়েছিলাম। তাই কিভাবে? আচ্ছা, যদি আমি দূরে না যেতাম কি করে বুঝতাম যে তুমিও আমাকে এতটা ভালোবাসো যতটা আমি বাসি? আমি আপনাকে পছন্দ করি না। তাহলে আচ্ছা, চলে যাচ্ছি আমি। এই ভূত, দাঁড়ান। আমি বলছি আপনাকে আমি পছন্দ করি না। আমি কি বলেছি যে আমি আপনাকে ভালোবাসি না? হো, তো এখন কি আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি? দূর, এভাবে কেউ প্রপোজ করে? কেউ করে না, তাই তো করলাম। দূর, আপনার জন্য আমার আজকে কলেজে যাওয়া হয়নি। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু পেলাম না। ভেবে দেখব। এতে আবার ভাবার কি আছে? কি নেই সেটা বলুন। আচ্ছা ঠিক আছে, এখন সামনে থেকে সরুন, আমি রান্না করব। আমিও তোমার সাথে রান্না করব। কি, আপনি রান্না করবেন? কেন নয়, তোমার জন্য তো আমি সব করতে পারি। কিছুক্ষণ পর তিশা রান্না করছে আর আমাদের হ্যান্ডসাম ভূত তার দিকে তাকিয়ে আছে। আপনি এভাবে তাকিয়েছেন কেন? ভালো লাগছে তাই? আপনি আমাকে হেল্প করছেন নাকি বিরক্ত করছেন? তিশা রান্না শেষ করে ফ্রেশ হয়ে এসে দেখে রাফি বসে বসে ওর বই দেখছে। তিশা আয়নার সামনে এসে দাঁড়ায়, রাফিও ওর পিছনে এসে দাঁড়ায়। এই, আপনি কি করছেন এখানে? আমার গার্লফ্রেন্ডটা এত সুন্দর কেন? দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছা করে। আমি আপনার গার্লফ্রেন্ড হওয়ার জন্য রাজি হলাম কখন যে আপনি আমাকে আপনার গার্লফ্রেন্ড বলছেন? আমি কখন বললাম যে তুমি আমার গার্লফ্রেন্ড? তার মানে তুমিও নিজে মনে মনে আমাকে তোমার বয়ফ্রেন্ড ভাবো, কিন্তু মুখে বলছো না। এই ফালতু কথা বন্ধ করেন তো। আমার ক্ষুধা পেয়েছে। আমারও ক্ষুধা পেয়েছে। আজকে তুমি আমাকে খাইয়ে দেবে। আমাকে বলছেন কেন? আপনি আপনার গার্লফ্রেন্ডকে বলুন। তাকেই তো বলছি। আচ্ছা, তুমি যদি না খাইয়ে দাও তাহলে আমি দিয়াকে বলবো ও কখনো না করবে না। এই একদম না। তাহলে তুমি খাইয়ে দাও। তিশা রাফিকে খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর কলিং বেল বাজলে তিশা এসে দরজা খুলল। কিরে, এত দেরি করলি কেন দরজা খুলতে? আর আজকে কলেজে যাসনি কেন? তুই ভিতরে আয়, সব বলছি। দিয়া বলল, এবার বল। আরে জিনু, তুমি? এটা বলেই দিয়া যখনই রাফিকে জড়িয়ে ধরবে তখনই তিশা এসে দিয়াকে জড়িয়ে ধরে। এটা দেখে রাফি আর দিয়া দুজনেই খুব হাসছে। এভাবে হাসছেন কেন? আমার দিয়াকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছা করছিল, তাই ধরলাম। ও, তাহলে এই কারণেই আজকে কলেজ যাসনি? হয়েছে, এবার ফ্রেশ হয়ে খেয়ে নে, আমি ঘুমোতে গেলাম। তিশা চলে যায় আর দিয়া আর রাফি কথা বলছে। কিছুক্ষণ পর রাফিও এসে তিশার পাশে গিয়ে শুয়ে পড়ল। কি করছেন কি আপনি? আমি আবার কি করলাম? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুমাবো। তো তো এবার আমাকে আর ডিস্টার্ব করবে না, আমি ঘুমাবো। রাফি তিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আর তিশার তো ঘুম উঠে গেছে রাফির এরকম করায়। বিকেলে দিয়া আর রাফি কোথায় যেন গেছে, তাই তিশার খুব চিন্তা হচ্ছে। কিছুক্ষণ পর রাফি আর দিয়া দুজনেই হাসতে হাসতে বাসায় ঢুকছে। এটা দেখে তিশার খুব রাগ হচ্ছে। কি রে দিয়া, কোথায় গিয়েছিলি? ঘুরতে বের হয়েছিলাম। শুভ বলল, দিয়া তুই একা ঘুরতে বের হয়েছিলি? তুই কখন আসলি? এই তো একটু আগেই এলাম। কিন্তু তোকে তো দেখলাম না। আমি তো ছাদে ছিলাম। শুভ বলল, তিশা, আমাদের কালকে ছোট চাচার বাড়িতে যেতে হবে। কেন ভাইয়া? আরে নীলার বিয়ে আর কয়েকদিন পরেই, আর চাচা বলেছে আমাদের ফ্রেন্ডদেরও নিয়ে যেতে। কি? আমাদের এতদিন বলল না কেন? তোরে যদি আগে বলতো তাহলে তো তুই পড়াশোনা বাদ দিয়ে বিয়ে নিয়েই পড়ে থাকতি। সেসব না হয় ঠিক আছে, কিন্তু নীলা আপুর কার সাথে বিয়ে হচ্ছে? নীলার বয়ফ্রেন্ডের সাথে। রিয়েলি? ওহ, ভালোই তো, দিয়া বলল। শুভ বলল, আমাদের কালকে সকালেই বেরিয়ে পড়তে হবে কিন্তু। আচ্ছা। রাফি বলল, কে কোথায় যাচ্ছে? দিয়া বলল, কালকে আমরা আমাদের ছোট চাচার বাড়িতে যাব। ওহ যাক, ভালোই হবে। কাজ শেষ হলো কিনা ওইটা বলো। হ্যাঁ হয়েছে। কিছুক্ষণ পর দিয়া গিয়ে তিশাকে বলল, তিশা, রাফিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছিস? ও হয়তো কোথাও গেছে, দেখ। না, সব জায়গায় খুঁজেছি, কোথাও তো পেলাম না। কেন? ও তো ছাদে আমার সাথে ছিল, তারপর থেকে তো আর খুঁজে পাচ্ছি না।
দিয়া তিশাকে নিয়ে বাসার বাইরে চলে যায়। অনেকক্ষণ পরেও যখন রাফিকে খুঁজে পাচ্ছিল না, তখন তিশা কান্না করতে শুরু করে। দিয়া বলল, আরে তুই কান্না করছিস কেন? চল বাসায় গিয়ে দেখি, ও হয়তো বাসায় চলে গেছে। দিয়া তিশাকে নিয়ে বাসায় চলে আসে। তিশা নিজের রুমে আসতেই পুরো অবাক হয়ে যায়। পুরো রুমটায় মোমবাতি জ্বালানো আর অনেক সুন্দর করে সাজানো, চারদিকে ফুলের সুবাস। হঠাৎ পেছন থেকে রাফি কণ্ঠ শুনে তিশা পেছনে ঘুরে তাকিয়ে দেখে রাফি গোলাপ ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তিশার কাছে এসে হাঁটু গেড়ে বসে তিশাকে প্রপোজ করে। রাফি বলল, আই লাভ ইউ। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? আমি সারা জীবন তোমাকে আমার পাশে চাই। আমি প্রমিস করছি আর কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। আই লাভ ইউ সো মাচ। তিশা বলল, লাভ ইউ টু। তিশা রাফিকে জড়িয়ে ধরে। রাফি বলল, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না, এগুলো সব স্বপ্ন মনে হচ্ছে। স্বপ্নই তো, তাই বুঝি। তো আপনি কি হবেন আমার ভূত বয়ফ্রেন্ড? সেটা তো আরও আগে থেকেই হয়ে আছে। দিয়া বলল, হয়েছে হয়েছে, এবার কেকটা কাটো। তিশা বলল, এসব তোমাদের প্ল্যান ছিল তাই না? এরকম করে কেউ সারপ্রাইজ দেয়? রাফি বলল, দেয় না বলি তো আমি দিলাম। এখানে ওরা তিনজন খুব মজা করে। রাতে ওরা সবাই মিলে ছাদে আড্ডা দিচ্ছে। সোহান আর দিয়া ওদের মাঝে বসে মেসেজে কথা বলছে, আর রাফি তিশার পাশে বসে আছে। ওরা মেসেজ করছিল, কিন্তু শুভর একটু সন্দেহ হয়। তাই শুভ এবার ওদের সরাসরি জিজ্ঞেস করে, দিয়া তুই কি কারোর সাথে রিলেশন করছিস? আর সেটা কি সোহান? কই না তো, দেখ আমার থেকে কিছু লুকানোর দরকার নেই। হ্যাঁ, আমরা রিলেশনে আছি, সোহান বলল। শুভ বলল, তো তুই আমাকে আগে বলিসনি কেন? ভেবেছিলাম সময় হলে বলবো। তিশা বলল, দিয়া তুই তো আমাদের একবার বলতে পারতি। রাফি বলল, আমি কিন্তু জানতাম। তুমি জানতে? চুপি চুপি বলল তিশা। সিনহা বলল, ভাইয়া তুই তো আমাকে বলতে পারতি। যাই হোক, ভাবি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আর ভাবির ভাইকেও। ওরা সবাই অবাক হয়ে সিনহার দিকে তাকাতে সিনহা বলে, মানে ভাবির ভাইটাও খারাপ না, সেটা বলতে চাইছিলাম আর কি। ওয়ে হয়ে তাই বুঝি, তিশা বলল। সিনহা বলল, এই চুপ করতো। সবই তো বুঝলাম, কিন্তু তুই যে প্রেম করিস, তো আমাদেরকে কিন্তু এবার খাওয়াতে হবে। কিপটামি করা চলবে না একদম। ওর কথা শুনে সবাই হাসতে থাকে। শুভ বলল, আচ্ছা সবাই এবার যে যার রুমে গিয়ে শুয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি উঠতে হবে কিন্তু। ওরা সবাই চলে যায় যে যার ঘরে। রুমে এসে রাফি বিছানায় শুয়ে পড়ে। তিশা বলল, কি করছেন কি এটা? আপনি আমার রুমে কি করছেন? তাহলে আমি কার রুমে যাব শুনি? দিয়ার রুমে, আর দিয়া আমার রুমে ঘুমাবে। কেন? আগে তো এই রুমেই ঘুমাতাম। কিন্তু তখন আপনি আমার কিছুই হতেন না, তাই। আর এখন তো আপনি আমার ভূত বয়ফ্রেন্ড। তো বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে এক রুমে থাকলে অনেকে অনেক কিছু বলবে, তাই বুঝি এই কারণ, নাকি অন্য কিছু? আর আমাকে কে দেখবে শুনি? এত কিছু জানি না, আপনি জানতো। যেতে পারি, একটা কথা রাখতে হবে তোমার। কি কথা বলুন? রাফি তিশার খুব কাছে এসে বলল, আমাকে গুড নাইট কিস দিতে হবে, যাতে আমার রাতের ঘুম ভালো হয়। আমি পারবো না। তাহলে আমিও যাব না। তখনই দিয়া চলে আসে। দিয়াকে দেখে তিশা দূরে সরে যায় রাফির কাছ থেকে। রাফি মনে মনে বলল, দূর, আসার আর সময় পেল না। দিয়া বলল, আমি এসে ডিস্টার্ব করলাম না তো? আরে কি বলছিস? না না। রাফি বলল, দিয়া মনে হয় কেউ দরজা নক করছে। কোথায়? আমি তো শুনতে পাইনি। আর কলিং বেল তো আছে, কে আবার দরজা নক করবে? দিয়া বলল, আমি বুঝতে পেরেছি, আচ্ছা আমি কিছুক্ষণের মধ্যে আসছি। দিয়া চলে যায়। তিশাও যেতে নিবে, তখন রাফি তিশার হাতটা ধরে ফেলে আর ওকে দেওয়ালের সাথে চেপে ধরে। আপনি কোথায় যাচ্ছেন? কি করছেন কি আপনি? ছাড়ুন। রাফি বলল, ধরেছিকে ছাড়ার জন্য? আর কি আপনি আপনি করো, তুমি বলতে পারো না? আচ্ছা এবার ছাড়ো। না, আমার গুড নাইট কিস চাই। তিশা রাফিকে ছোট্ট করে একটা কিস দিয়ে দেয়, কিন্তু আমাদের ভূত মশাইয়ের কি আর মন ভরে? সে আবার তিশাকে ধরে কিস করতে থাকে। 5 মিনিট পর রাফি তিশাকে ছেড়ে দিল। রাফি বলল, আজকে মনে হচ্ছে সেই একটা ঘুম আসবে। আমি যাই, গুড নাইট। এবার রুমে যেতে পারো। দিয়া বলল, তো সব প্ল্যান তো আমার ছিল তাই না? এবার আমার গিফট চাই। রাফি বলল, ওকে, সময় হলে অবশ্যই পাবে। সকালে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ে শুভর চাচার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ওরা বিকেলে গিয়ে পৌঁছায় শুভর চাচার বাড়িতে। তিশার বাবা ও সেখানে ছিল। মামা তিশাকে দেখে খুব খুশি হয়ে জড়িয়ে ধরে। শুভর চাচি এসে সবাইকে বাড়ির ভেতরে নিয়ে যায়। তিশা বলল, ছোট মামি কেমন আছো? তিশার মামি বলল, ভালো থাকবো কি করে, আমার এক মেয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে, আর অন্য মেয়েরা তো আমার থেকে দূরে গিয়ে পড়াশোনা করছে। আরে মামি এইভাবে বলো না। দিয়া বলল, চাচি তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাদের সাথে চলে যেও, তোমাকে আবার কলেজে ভর্তি করিয়ে দিব। ওর কথা শুনে সবাই হাসতে থাকে। ওরা সবাই সোফায় বসে গল্প করছে। নীলা বলল, তোমরা সবাই এসেছো দেখে আমার খুব ভালো লাগছে। তিশা বলল, তা তো হতেই হবে। তো আমাদের কবে তোমার হবু জামাইয়ের সাথে দেখা করাবে শুনি? ঠিক কবে? কালকে আমরা শপিং করতে যাব, তো তোমরা সবাই আমাদের সাথে যেও, তখন ঘোরাফেরাও হয়ে যাবে আর আলাপও। শুভ বলল, গুড আইডিয়া। রাতে
সবাই একসাথে গল্প করতে করতে রাতে ডিনার করে। তারপর যে যার রুমে চলে যায়। সোহান আর দিয়া ছাদে চলে যায় কথা বলতে। আর সিনহার ঘুম আসছে না, তাই ও বাইরে এসে বসে আছে। আর তিশা ওর রুমে শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছে। রাফি বলল, এই তুমি কি করছো? চলো না বাড়ির বাইরে যাই। আমি যাব না, বাইরে অনেক সুন্দর চাঁদ উঠেছে, চলো। আমি খুব ক্লান্ত। তাহলে গেম খেলছো কেন? ঘুমাও। ঘুমও আসছে না। আচ্ছা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। লাগবে না। রাফি এবার জোর করে তিশার হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর তিশার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বললাম তো লাগবে না, এখন থেকে আমি যা বলবো সেটাই করতে হবে। আমি শুনবো না। শুনতে তো তোমাকে হবেই। অন্যদিকে শুভ সিনহাকে এভাবে বাহিরে বসে থাকতে দেখে ওর কাছে গিয়ে বসে। এত রাতে এখানে কি করছো? ঘুম আসছে না, তাই বসে বসে চাঁদ দেখছি। রাত সুন্দর এই চাঁদের জন্যই। আপনার কি রাতে বসে বসে চাঁদ দেখতে ভালো লাগে? আর তোমার? আমার তো ভালো লাগে। যখন আপনি থাকেন তখন তো আরও আগে। মানে? মানে যখন কেউ আমার সাথে থাকে আর কি। আচ্ছা, আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? না, তবে একজনকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু সে অন্য আরেকজনকে পছন্দ করে, তাই আমিও আর তাকে বিরক্ত করতে চাই না। সেটা কি তিশা? তুমি কি করে জানলে? আমি তো প্রথম দিন থেকেই বুঝতে পেরেছি। তাহলে তিশা কেন বুঝতে পারলো না? যা হবার তা তো হয়ে গেছে, এবার ভবিষ্যৎ নিয়ে ভাবেন। আচ্ছা, অনেক রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। কিছুদিন পর আজ নীলার বিয়ে, তাই বাড়িতে সবাই খুব ব্যস্ত। তিশা খেয়াল করে ওর মামার খুব মন খারাপ। কি হয়েছে মামা, তোমার কি শরীর ঠিক আছে? আমি ঠিক আছি, কিন্তু আমার তোকে নিয়ে চিন্তা হচ্ছে। কেন মামা? তোর জন্য একটা ভালো ছেলে পেলেই আমার শান্তি। রাফি বলল, আমি তো আছি, আমার থেকে ভালো ছেলে আর হবে নাকি? তিশা বলল, মামা এসব কথা বাদ দাও তো, আর নিচে চলো, মনে হয় বর যাত্রী চলে এসেছে। ওরা নিচে চলে যায়। তিশা খেয়াল করে যে ছেলেটা ওকে খুব বিরক্ত করত, ওই ছেলেটাও এসেছে বিয়েতে। ছেলেটাকে দেখে তিশা চলে যেতে নিলে ছেলেটা বলে ওঠে, কি গো বেআইন, কোথায় যাচ্ছেন? সেদিন মার খাওয়ার পরও আপনার শিক্ষা হয়নি? না, হয়নি। আমি যে কি জিনিস এখন সেটাই তোমাকে দেখাবো, শুধু সময়ের অপেক্ষা। তখন সেখানে রাফি আসে। ও এখানে কি করছে? ওর মনে হয় আবার মার খাওয়ার শখ হয়েছে। শুধু এখানে লোকজন না হলে আজকে আমি ওকে মেরেই ফেলতাম। চলো তিশা। রাফি তিশাকে সেখান থেকে নিয়ে চলে যায়। নীলার বিয়েটা হয়ে যায়। দিয়া, সিনহা আর তিশা নীলার সাথে ওদের শ্বশুর বাড়িতে চলে যায়। আমাদের কিউট ভূত কি আর তার গার্লফ্রেন্ডকে একা ছাড়বে? তাই আমাদের কিউট ভূতও যায় তিশার সাথে। আর এদিকে বেচারা সোহান দিয়াকে যেতে দিচ্ছিল না, তবুও বাধ্য হয়ে যেতে দিতে হয় দিয়াকে। ওরা ওই বাড়িতে যাওয়ার পর থেকেই ফাহাদ তিশাকে খুব বিরক্ত করছে। সবাই থাকায় আর তিশা বারণ করায় রাফিও কিছু বলতে পারছে না। রাতে তিশা পানি খেতে বের হলে ফাহাদ ওর পিছু পিছু গিয়ে ওর হাতটা ধরে ফেলে। তিশা বলল, কি করছেন কি? ছাড়ুন আমার হাত। তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে আর কারোর হতে দেব না। হাত ছাড়ুন, না হলে আমি চিৎকার দেব। করো, করো চিৎকার। তিশা অনেকক্ষণ আগে রুম থেকে বের হয়েছে, কিন্তু এখনো ও আসছে না দেখে রাফি রুম থেকে বের হয়ে তিশাকে খুঁজতে থাকে। তখনই রাফি দেখে ফেলে যে ফাহাদ তিশার হাত ধরে আছে। রাফির মাথা এতটা গরম হয়ে যায় যে ও ফাহাদকে ইচ্ছা মতো মারতে শুরু করে। একসময় ফাহাদ অজ্ঞান হয়ে যায়। তিশা রাফিকে শান্ত করে ওকে রুমে নিয়ে যায়। সকালে যখন সবাই এসে ফাহাদকে এই অবস্থায় দেখে, সবাই তো অনেক চিন্তিত হয়ে যায়। ফাহাদের জ্ঞান ফিরলেও তিশার দিকে তাকিয়ে সবাইকে মিথ্যে বলে যে একটা চোর ঢুকেছিল রাতে, ওই চোরটাকে ধরতে গিয়ে আজ এই অবস্থা। ফাহাদের আম্মু বলল, কিন্তু এখানে তো সব ঠিকঠাকই আছে। ফাহাদ বলল, আরে যখন চোরটা ঢুকেছে তখনই তো আমি দেখে ফেলেছি, তাই না তিশা? আমি কি করে জানবো? সেটাই তো। কেউ তো নিশ্চয়ই আছে যে তোমাকে বারবার আমার কাছ থেকে বাঁচাতে চাইছে। তবে কোনো ব্যাপার না, তুমি আমার না হলে আর কারোর হতে দিব না তোমাকে, মনে মনে বলল ফাহাদ। তিশা খুব ভয় পেয়ে যায় ফাহাদকে এমনভাবে তাকাতে দেখে। বিকেলে দিয়া, সিনহা আর তিশা চলে যায় ওদের মামার বাসায়। রাতে তিশা শুয়ে শুয়ে কিছু একটা নিয়ে ভাবছে। রাফি বলল, কি নিয়ে ভাবছি? ভাবছি ফাহাদ কি বুঝতে পেরে গেল? আরে দূর, কি যে চিন্তা করো না তুমি। ও কিভাবে বুঝবে? আর যদি বুঝতে পারে তাহলে তো আরো ভালো। এদিকে তিশার সন্দেহই ঠিক হয়। ফাহাদও সন্দেহ করতে শুরু করেছে। তাই ফাহাদ একজন তান্ত্রিকের কাছে যায় আর সবকিছু খুলে বলে। তান্ত্রিক বলল, এটা হতে পারে কোনো জিনের কাজ, আর নয়তো কোনো মানুষের আত্মার, যে সব সময় ওই মেয়েটাকে রক্ষা করে। ফাহাদ বলল, এটা কি করে হতে পারে? হতে পারে, তুমি আগে গিয়ে দেখো যে ওই মেয়েটা কি ওই অদৃশ্য শক্তিকে দেখতে পায় কিনা। ওকে আমি গিয়ে দেখব। সকালে ফাহাদ তিশার মামার বাড়ি চলে আসে। যেহেতু ফাহাদ এখন ওদের আত্মীয়, তাই আর তিশাও কিছু বলতে পারছে না। যাই হোক, ফাহাদ তিশার ওপর নজর রাখা শুরু করে দিল। আর ও দেখতে পায় যে তিশা একা একা কার সাথে যেন কথা বলছে, খুব হেসে হেসে। ফাহাদ এক মুহূর্ত দেরি না করে চলে যায় তান্ত্রিকের কাছে। রাফির কাছে বিষয়টা খুব আজব লাগে, তাই ও ফাহাদের পিছু পিছু যায়। তিশা ও দিয়াকে নিয়ে রাফির সাথে যেতে থাকে। রাফি বলল, তোমরা কেন এলে? তিশা বলল, আমি কি করে তোমাকে একা যেতে দিই বলো? দিয়া বলল, আরে আগে দেখো যে ফাহাদ যাচ্ছে কোথায়।
ওরা ফাহাদের পিছু নিয়ে চলে আসে তান্ত্রিকের কাছে। ফাহাদ বলল, আপনি ঠিক যেমনটা ভেবেছিলেন সেরকমটাই হয়েছে। তিশা কার সাথে যেন একা একা হেসে হেসে কথা বলছিল, মনে হচ্ছিল ওর পরিচিত কারোর সাথে কথা বলছে। ওরা ফাহাদকে লুকিয়ে লুকিয়ে দেখছে। তিশা বলল, দেখেছ, আমি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হয়েছে, এখন কি করব? এদিকে তান্ত্রিক বলল, ওই মেয়েটার কাছে এমন কিছু আছে যেটার দ্বারা ওই অদৃশ্য শক্তি ওর কাছে চলে এসেছে। তুমি যদি ওই জিনিসটা খুঁজে বের করতে পারো তাহলে তোমার ওই সমস্যার সমাধান হতে পারে। দিয়া বলল, এমন কি কোনো জিনিস আছে তোর কাছে? তিশা বলল, না, আমার কিছু মনে পড়ছে না। তার মানে ওই ব্রেসলেটটার জন্য কি আমার তিশার সাথে দেখা হয়েছিল? রাফি মনে মনে বলল। ফাহাদ সেখান থেকে চলে যেতে থাকে। তখনই ফাহাদ ওদেরকে দেখে ফেলে। ওরা সেটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে সেখান থেকে যেতে শুরু করে গাড়ি নিয়ে। তবে ফাহাদ এবার গাড়ি নিয়ে ওদের পিছু ধাওয়া করতে থাকে। শুভ আর সোহান, সিনহা ওরা যখন দেখল তিশা আর দিয়া ওদের রুমে নেই, ওরা সবাই ভাবল হয়তো হাঁটতে বের হয়েছে। কিন্তু অনেক সময় পার হয়ে যাবার পরেও যখন তিশা আর দিয়া ফিরে আসে না, তখন ওদের খুব চিন্তা হতে থাকে। ওরা ওদের দুজনকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ওদের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তিশা আর দিয়া দুজনেই অনেক আহত হয়ে যায়। এবার রাফিরও খুব যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণায় ছটফট করতে করতে রাফি সেখান থেকে অদৃশ্য হতে থাকে। তবে তিশা জ্ঞান হারানোর আগে দেখতে পেল রাফি আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। তিশার এতটাই খারাপ অবস্থা ছিল ও রাফিকে কিছু বলতেও পারছে না, শুধু এতটুকুই বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটা বলে তিশা জ্ঞান হারায়। দিয়া অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায় অতিরিক্ত রক্ত দেখে। ফাহাদ ওদের এরকম অবস্থা দেখে ওদের বাড়িতে সবাইকে জানিয়ে দেয় আর তিশা আর দিয়াকে হসপিটালে নিয়ে যায়। ওদের বাড়ির সবাই খবর পেয়ে চলে আসে হসপিটালে। কিছুক্ষণ পর ডক্টর এসে জানায় দিয়া ঠিক থাকলেও তিশার অবস্থা খুবই খারাপ। কবে ঠিক হয় বলা অসম্ভব। বাঁচবে কি মরবে সেটাও ডক্টররা বলতে পারছে না। এটা শুনে তিশার মামা অনেক কান্না করতে শুরু করে। সবাই তাকে সান্ত্বনা দিতে থাকে আর ফাহাদও নিজের ভুলটা বুঝতে পেরে শুধু কান্না করতে থাকে। 1 মাস পর তিশা এখন সুস্থ হয়ে বাড়িতে চলে আসে। বাড়ির সবাই তিশাকে দেখে খুব খুশি, কিন্তু ও তো শুধু রাফিকে খুঁজতে ব্যস্ত। তিশা বলল, দিয়া, জিনু কোথায়? ও তো একবারও আমাকে দেখতে যায়নি কেন? তুই তো বলেছিলি ও আমাকে খুব মিস করে। কোথায় ও? আর জানিস, আমি না একটা স্বপ্ন দেখেছি যে ও অদৃশ্য হয়ে যাচ্ছে, তাই আমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে। দিয়া কান্না করতে থাকে। কিরে, কান্না করছিস কেন? তোর শরীর ভালো ছিল না তাই আমি তোকে জানাইনি। সেদিন অ্যাক্সিডেন্টের পর থেকে রাফিকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস কি তুই? আগে কেন বলিসনি আমাকে? তার মানে কি আমার স্বপ্নটা সত্যি ছিল? তিশা কাঁদতে কাঁদতে বলতে থাকে। তিশা বলল, তুমি আমাকে ছেড়ে আবার চলে গেলে কেন? এরকম করছো তুমি? তুমি না আমাকে প্রমিস করেছিলে যে তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, তাহলে এখন কেন কথা রাখলে না? তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না? কোথায় চলে গেলে তুমি? 3টা বছর কেটে যায়। তিশা এখনও রাফিকে সে আগের মতোই ভালোবাসে। ফাহাদ সে অ্যাক্সিডেন্টের পর থেকে তিশাকে বিরক্ত করা বন্ধ করে দিয়েছে। শুভ আর সিনহার মধ্যেও প্রেম হয়ে গেছে। আজকে তিশার চাকরির প্রথম দিন, তাই ওর মামা ওকে কল করে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। সকালের খাবার খেয়েছ? খেয়েছি। তুমি খেয়েছ? ভালোভাবে যেও, আর ওখানে পৌঁছে আগে আমাকে কল করে জানাবে। ওকে ওকে। এখন আমার খুব দেরি হয়ে যাচ্ছে, তাই পরে কথা বলবো। তিশা বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তিশা ওই অফিসের সামনে এসে দাঁড়ায়। তিশার কেমন যেন একটা ফিল হচ্ছে। তিশা বলল, আমার এরকম কেন মনে হচ্ছে যেন জিনু আমার আশেপাশেই কোথাও আছে। তিশা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অফিসে চলে যায়। কিছুক্ষণ পর অফিসে বসে তিশা ওর কাজ করছে। এমন সময় একজন এসে তিশাকে বলল, স্যার, আপনাকে তার সাথে দেখা করতে বলছে। ওকে, আমি যাচ্ছি। তিশা ওর বসের কেবিনে ঢুকতেই দেখল পেছন ফিরে দাঁড়িয়ে আছে ওর বস। তিশা বলল, স্যার, আপনি কি আমাকে ডেকেছেন? স্যার বলল, তুমি জানো না কারো আসার সময় দরজায় নক করতে হয়? এটা বলে তিশার বস পিছনে ঘুরে তাকায়। তিশা ওর বসের দিকে তাকিয়ে পুরো অবাক হয়ে যায়। তুমি? রাফি বলল, আপনি কি আমাকে চেনেন নাকি? আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন? তিশা বলল, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তো আপনাকে এই প্রথম দেখলাম। আমি তো ভুলে গিয়েছিলাম যাকে আমি ভালোবাসতাম সে তো মানুষই ছিল না, মনে মনে বলল তিশা। আম সরি স্যার। এটা বলে তিশা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে ধরলেই রাফি ওর হাতটা ধরে ফেলে। আমি কি বলেছি তোমাকে যেতে, মাই সুইট গার্লফ্রেন্ড? জিনু তুমি? ইয়াস মাই ডিয়ার। তবে এখন আর আমি কোনো ভূত নই। তিশা রাফিকে জড়িয়ে ধরে। তাহলে এতক্ষণ আমাকে না চেনার ভান করলে কেন? আর এতদিন আমার কাছে ফিরে যাওনি কেন? তুমি জানো আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ঠিক থাকতে পারিনি। রাফি বলল, সব বলছি, তবে এখানে না, চলো আমার সাথে। আরে কোথায় নিয়ে যাচ্ছ? রাফি তিশাকে নিয়ে ওদের বাসায় চলে আসে। সো নাইস, এটা তোমাদের বাড়ি? এত বড়? এটা শুধু আমার না, এখন থেকে এটা তোমার আর আমার বাড়ি। কি বলে না বলে? যা বলছি সত্যি বলছি। আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পেলাম না। চলো আমার সাথে।
রাফি তিশাকে ওর বাড়ির ভিতরে নিয়ে যায়। আম্মু দেখো কাকে নিয়ে এসেছে। রাফির আম্মু বলল, রাফি এই মেয়েটাকে? আম্মু এটাই তো সেই মেয়ে যার কথা তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। রাফি আমাকে সব বলেছে তোমার ব্যাপারে। খুব শীঘ্রই তোমাকে আমার ছেলের বউ বানিয়ে নিয়ে আসবো, না হলে আমার ছেলেটা পাগলই হয়ে যাবে। রাফি বলল, আম্মু আমি ওকে আমার রুমে নিয়ে গেলাম। এটা বলে রাফি তিশাকে ওর রুমে নিয়ে যায়। এখানে কেন নিয়ে এলেন? তিশা ভালো করে ওর রুমটা দেখতেই পুরো অবাক হয়ে যায়। ও দেখল রাফির রুমের দেওয়ালে ওর স্কুল সময়ের ছবি লাগানো। তিশা বলল, এই ছবি এখানে কি করে? আর ওই সময় তো তোমার সাথে আমার দেখাই হয়নি। তুমি দেখোনি ঠিকই, কিন্তু আমি তোমাকে দেখেছিলাম আর প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলাম। আসলে সেদিন আমি আমার আব্বুর সাথে তোমাদের ওইখানে একটা কাজে গিয়েছিলাম। তখন আমি কলেজে পড়ি। তখনই আমি তোমাকে প্রথম দেখেছিলাম আর তারপর থেকেই প্রতিদিন তোমাকে ফলো করতাম। এই ছবিগুলো ওই সময়ের, তবে আমি কখনো তোমার সামনে যাওয়ার সাহসই পাইনি। আর একদিন এই ব্রেসলেটটা তোমার ব্যাগের থেকে পড়ে গিয়েছিল আর আমি এটা নিজের কাছে রেখে দিয়েছিলাম। তারপর আমাকে কয়েক বছরের জন্য দেশের বাইরে যেতে হয়েছিল। আর ওইখান থেকে আসার পর বাড়ি না গিয়ে প্রথমে তোমার সাথে দেখা করতে রওনা দিয়েছিলাম, কিন্তু পথের মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় আর আমি কোমায় চলে যাই। তারপর থেকে যা হলো তুমি তো জানোই। আর ওই অ্যাক্সিডেন্টের পরে আমার জ্ঞান ফেরে হাসপাতালে, কিন্তু আমার কোনো কিছুই মনে ছিল না। একদিন আম্মু আমার শার্ট ও ব্রেসলেটটা খুঁজে পেয়ে আমাকে দিয়ে দেয়। যখন আমি এই ব্রেসলেটটার দিকে ভালোভাবে তাকাই আর তখনই আমার আস্তে আস্তে সব মনে পড়তে থাকে। হ্যাঁ, অনেক সময় লেগেছিল আমার সব কিছু মনে পড়তে। তবে যাই হোক, যখন আমার সব কিছু মনে পড়ে গেছে তখনই আমি তোমার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু আম্মু এই আইডিয়াটা দিয়ে দিল। তারপরই আমি তোমাকে চাকরির অফার করি আমাদের অফিস থেকে, তোমাকে সারপ্রাইজ দিব বলে। তার মানে এই ব্রেসলেটটার কারণেই তুমি সেদিন আমার বাসায় চলে গিয়েছিলে? যাক, ভালোই হলো। যখন মানুষ ছিলাম তখন তো পটাতে পারিনি, ভূত হয়ে অন্তত একটা ভালো কাজ করেছি, তোমাকে পটিয়ে ফেলেছি। যাই হোক, আমি কিন্তু শুধু আমার ভূত বয়ফ্রেন্ডকেই ভালোবাসি। তাহলে তো আমাকে আবার ভূত হয়ে যেতে হবে? এই একদম না, তুমি যেমন আছো আমি তোমাকে সেরকমভাবেই ভালোবাসি, হোক তুমি মানুষ অথবা ভূত। এটা বলেই দুজন দুজনকে জড়িয়ে ধরে। কিছুদিন পর তিশা ওর মামার সাথে রাফির পরিচয় করিয়ে দেয়। রাফির পরিবার তিশার মামার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তিশার মামা কিছু না বলেই রাজি হয়ে যায়, কারণ তিশা রাফিকে ভালোবাসে তাই। আর এভাবে ওদের বিয়েটাও হয়ে যায়। ওরা দুজন আবার যে একসাথে হবে এটা ওরা ভাবতেও পারেনি, তাই ওরা দুজন দুজনকে আবার ফিরে পেয়ে খুব খুশি।